টিয়া, নয়ন, প্রীতি, কি করি বলতো? এতক্ষণ বসে বসে ভালো লাগছে না, ক্লাসও এখন নেই। হুম, ঠিক বলেছিস, ভালো লাগছে না। সানজি ও তার বন্ধু বান্ধবীরা স্টাফ রুমে বসে গল্প করছিল। তখনই সানজি তার বেস্ট ফ্রেন্ড টিয়া ও বাকিদের কথাগুলো বলছিল। ওদের কথা শুনে নয়ন বলে, ঠিক বলেছিস, বোরিং লাগছে। চল গানের লড়াই করি, দেখবো কে জেতে। নয়নের কথা শুনে রীতি বাধা দিয়ে বলে, ধুর, গানের লড়াই তো পুরনো, নতুন কিছু ট্রাই করো। সেটাই তো, নতুন কি করা যায়? এখানে লড়াই আমারও ভালো লাগে না। তাছাড়া আমিও এই গানটা আর পারি না। তাহলে কি করা যায়? আইডিয়া। টিয়ার মুখে আইডিয়া শুনে তিনজনে একসঙ্গে বলে ওঠে, কি আইডিয়া, কি আইডিয়া? চল কোনো রং নাম্বারে কল দিয়ে প্র্যাঙ্ক করি। মেয়ে হলে নয়ন কথা বলবে আর ছেলে হলে রীতি। আইডিয়া তো ভালো, কিন্তু আমি না। ছেলে হলে সঞ্জয় কথা বলবে, মেয়ে হলে নয়ন। ওকে, তাই হোক, চল তাহলে কল লাগাই। সবই তো বুঝলাম, কিন্তু নাম্বার কোথায় পাবে? একটা কাজ করি, চল। কি কাজ? আমরা চারজনে একটা একটা করে নাম্বার বলবো, দিয়ে 10টা নাম্বার হলে যে নাম্বারটা আসবে ওই নাম্বারেই কল করব। তারপরে যদি মেয়ে হয় তাহলে নয়ন কথা বলবে, আর যদি ছেলে হয় তাহলে তো সানজি কথা বলবে। গ্রেট আইডিয়া। তাহলে প্রথম নাম্বার আমি বলছি, 70। 29। 5792। রীতি তার নাম শুনে সঙ্গে সঙ্গে না বলে ওঠে। তারপর কিছু একটা ভেবে বলে। রীতি আবারও দুটো নাম্বার দেয়, দিয়ে একটা নাম্বার আসে। সঞ্জি তার ফোন থেকে ডায়াল করে। কয়েকবার রিং হওয়ার পর অপর প্রান্ত থেকে ফোনটা রিসিভ হলে একটা ছেলের ভয়েস ভেসে আসে। ছেলেটা বলে, হ্যালো, কে বলছেন? হ্যালো জান, কেমন আছো? এই, কে আপনি? কী সব কথা বলছেন? আমি কেন আপনার জান হতে যাব? ঠিকঠাক কল লাগান, ভালো করে দেখে। আমি দেখেই কল লাগিয়েছি জান। তুমি আমাকে এত জলদি ভুলে গেলে? এটা ঠিক নয় জান। একটু না হয় আমাদের ঝগড়া হয়েছে, তাই বলে এইভাবে আমাকে ইগনোর করবে? জান, প্লিজ আসো। আমি আর বাবা বাড়িতে থাকতে চাই না, আমি তোমার কাছে যেতে চাই জান। আমি তো ফোনের ওপাশের মেয়ের কথাগুলো শুনে অবাক হয়ে যাচ্ছি। কি বলে এই মেয়ে? আমি ওনার জামাই কখন হলাম? আমাকে চিন্তিত দেখে আমার বন্ধু রাফি আমাকে প্রশ্ন করে। ওই সবুজ, কি হলো? কে ফোন করেছে? জানি না ইয়ার, রং নাম্বার। কী সব আবল তাবল কথা বলছে, মাথায় কিছু আসে না। ও আচ্ছা, আর একবার জিজ্ঞেস করে দেখ। আমি আবার ফোন কানে নিয়ে বললাম, কে বলছেন বলুন তো। ছেলেটা পরিচয় জানতে চাইলে সঞ্জি একটু ইতস্তত করে কি বলবে বুঝতে পারেন না। না পেরে মিথ্যা একটা নাম বলে। আমার নাম নূর। কি করেন আপনি? আর আপনি আমার নম্বর কোথায় পেলেন? সঞ্জি এবারেও মিথ্যা করে বলে। আমি নূর, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। আসলে এটা আমার বয়ফ্রেন্ডের নাম্বার। আমাকে আমার এক ফ্রেন্ড ওর থেকে কাল এনে দিয়েছিল আর কি। ও আচ্ছা, আপনাকে হয়তো ভুল নম্বর দিয়েছে। আমি আপনার বয়ফ্রেন্ড না। ও আচ্ছা, সরি। আচ্ছা আপনি? সঞ্জির কথাটা শেষ হওয়ার আগেই ছেলেটা কল কেটে দেয়। ওদিকে ছেলেটা তার বন্ধুকে বলল, আজকাল ফোন ব্যবহার করাটাও যেন ঝামেলার হয়ে যাচ্ছে। মানুষ কাজের জন্য ফোন না রেখে অকাজের জন্য ফোন রাখে। আরে এত রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে বল। দেখ না, একজন কল করে কী সব আবল তাবল কথা বলে যাচ্ছিল। একটা মানুষের নাম্বার নেবে, দেখে নেবে না, ভুলভাল নম্বর নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আচ্ছা ছাড়, ক্লাসে যাই চল, ম্যাম চলে আসবে। ওকে চল বলেই ক্লাসের দিকে যায়। এমন সময় নিধি এসে বলে, সবুজ, কোথায় যাচ্ছিস? এখন কোথাও যাওয়ার সময়? ক্লাসে? আমি বিরক্ত নিয়ে বললাম, তো ক্লাসেই যাচ্ছি। যত সব, ক্লাসে যাবি তো চল, না হলে রাস্তা ছেড়ে দাঁড়া। এত রাগ করিস কেন তুই বল তো? পড়াশোনার সময় ডিস্টার্ব আমার পছন্দ নয় নিধি, সেটা তুই ভালো করেই জানিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ক্লাসে চল। আমরা তিনজনে ক্লাসে যাই। কিছুক্ষণ পর ক্লাসের ম্যাম আসে। রাফি ম্যামকে দেখে বলে, সবুজ, সঞ্জিতা ম্যাম খুব ভালো, তাই না? হ্যাঁ ম্যাম, খুব ভালো। ম্যামের ক্লাসগুলো করতে খুব ভালো লাগে। উনি খুব সুন্দর করে বোঝায়। আমাদের কথা শুনে নিধি রেগে যায় এবং মুখ ভেঙচি কেটে মনে মনে বলে, যত সব, এই ম্যামকে দেখে প্রশংসায় আর থামতে চায় না। ম্যাম কি এমন ভালো পড়ে? শুধু সুন্দর দেখতে বলে। সবাই ওনার ক্লাস করতে চায়,
এতটাও ভালো পড়ায় না। সবাই ক্লাসে বসে আছে, এমন সময় ম্যাম এসে ক্লাসে ঢুকে সবাই দাঁড়িয়ে যায়, একসঙ্গে গুড মর্নিং জানায়। ম্যাম গিয়ে টেবিলের উপর খাতা রাখে। অন্যদিকে রাফি সবুজকে বলে, সবুজ, ম্যাম তো খুব স্ট্রিক্ট লাগছে আজকে। হ্যাঁ, মনে হচ্ছে আজকে অনেক পড়াবে। হ্যাঁ, তুই তো জানিসই ম্যাম কেমন। হ্যাঁ, ঠিক বলেছিস। গুড মর্নিং, সবাই বসো। আজকে আমরা নতুন একটা টপিক পড়ব। ম্যামকে আজ খুব স্মার্ট লাগছে। ম্যাম পড়া নিয়ে সবুজকে একটা প্রশ্ন করে। সবুজ সুন্দর করে উত্তর দেয়। সবুজের উত্তরে খুশি হয়ে ম্যাম বলে, হ্যাঁ, ঠিক বলেছো সবুজ, এবার তুমি বসো। ধন্যবাদ ম্যাম। আমার উত্তর শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি সেই দিকে ধ্যান না দিয়ে বসে পড়ি। নিধি একবার ম্যামের দিকে তাকিয়ে মনে মনে বলে, শুধু ছেলেদেরকে দেখতে পাই, আমাদের তো চোখে দেখে না। লুচু ম্যাডাম একটা। নিধিকে বিড়বিড় করতে দেখে রাফি বলে, কি ভাবছিস ম্যামের দিকে তাকিয়ে? কিছু না, তুই তো পড়ায় মন দে, আমাকে নিয়ে ভাবতে হবে না। ম্যাম ক্লাস শেষ করে স্টাফ রুমে চলে যায়। এদিকে আমরাও ক্লাস থেকে বেরিয়ে ক্যান্টিনের দিকে যাই। রাফি বলে, চল আজকে কোথাও থেকে ঘুরে আসি। না রে, আজকে যাওয়া যাবে না। আজকে আমাকে একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আমার কথা শুনে নিধি বলে ওঠে, কেন এত জলদি বাসায় যেতে হবে কেন? আরে আমার আপুকে নিয়ে একটু মার্কেটে যেতে হবে। আব্বু আগে থেকে বলে রেখেছে, এখন আমি যদি না যাই তাহলে আব্বু রাগ করবে। আচ্ছা ঠিক আছে, যা তুই। আমরাও তবে বাসায় ফিরে যাই। নিধি চল। আমার বাসায়। আধা ঘন্টা পর আমিও বাসায় ফিরে আসি। বাসায় আসতে আম্মু বলে, এই সময় হলো বাসায় আসার, একটু পছন্দ হয়ে যাবে। কখন যাবি তুই মার্কেটে? সরি আম্মু। আমাকে সরি বলে কোনো লাভ নেই। যাকে সরি বলার তার কাছে যা, সে তোর উপর রেগে বম হয়ে গেছে। আম্মুর মুখে এই কথা শুনে এক ছুটে আপুর রুমে গেলাম। গিয়ে দেখি দরজা আটকানো। আমি দরজা খুলে ভেতরে ঢুকে দেখি আপু মেকআপ করছে। আমি ভেতরে ঢুকতেই আপু একবার পেছন ফিরে তাকায়, তারপর আমাকে দেখে মুখ ভার করে রাখে। আমি গিয়ে আপুর পায়ের কাছে বসে পড়ে বলি, সরি আপু, বিশ্বাস করো ইচ্ছে করে কিছু করিনি। ওই রাফি আর নিধি জোর করছিল ওদের নিয়ে একটু। আমার কথা শেষ হতে না দিয়ে আমাকে থামিয়ে দিয়ে আপু বলে, এখন বকবক না করে তাড়াতাড়ি রেডি হও, আমার দেরি হয়ে যাচ্ছে। কাল আমার এক বন্ধুর বার্থডে, ওকে সারপ্রাইজ দিতে চাই। ওকে আপু, জাস্ট 5 মিনিট, তার মধ্যে আমি আসি। তুমি রেডি হয়ে এসো বলে আমি আমার রুমে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে একটা কালো স্যুট, কালো শার্ট, শার্টের উপরে একটা জ্যাকেট, হাতে কালো ওয়াচ, নিজেকে পুরো কালোতে এটা নিয়েছি। সিঁড়ি দিয়ে নিচে নামছি। এমন সময় আপুর চোখ যায় আমার ওপর। আপু হা হয়ে আমাকে দেখছে, তারপর আমাকে বলে, এসব কি সবুজ, নিজেকে কালোতে পুরো ঢেকে দিয়েছিস, সবাইকে দেখাতে চাইছিস তুই কত হ্যান্ডসাম। এই পোশাকে বাইরে যাওয়া যাবে না, যা গিয়ে চেঞ্জ করে আয়। আপুর কথায় আমি বিরক্ত হয়ে বলি, কি বলছো আপু, আবার চেঞ্জ করতে যেতে হবে? এই পোশাকে কি হয়েছে এমন? সেটা তোকে ভাবতে হবে না, তুই যা গিয়ে চেঞ্জ করে আয় আগে। আর 1 মিনিটও যদি লেট হয় তাহলে তোর যে কী হালটা করবো আমি, তুই নিজেও কিন্তু জানিস না। আপুর কথায় বিরক্ত হয়ে নিজের রুমে গিয়ে আবার চেঞ্জ করে আসি। শার্টটা চেঞ্জ করে ব্লু শার্ট পরে আসি। আপু মাকে বলে, ফুবিমণি, আমরা এলাম, তুমি সাবধানে থেকো, একটু পরেই ফুপা আসবে। আচ্ছা মা, সাবধানে যাস, আর দেরি করে ফিরিস না। ঠিক আছে ফুবিমণি, আমরা সাবধানে যাব, আর আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা, ভালোভাবে যা। আমি ও আপু বাইরে আসি। আমি আপুকে বলি, আপু দাঁড়াও, আমি বাইক নিয়ে আসি। ওকে, তাড়াতাড়ি কর। বলেই সবুজ বাইক নিয়ে যায়। এমন সময় সঞ্জির ফোনে কল আসে। সঞ্জি ফোন রিসিভ করে বলে, হ্যাঁ টিয়া, কি খবর? কোথায় তুই? আরে তোকে তো বলা হয়নি, আমি একটু মার্কেটে যাচ্ছি আমার ভাইয়ের সাথে, রাত্রে ফিরে কথা বলছি, ওকে? আচ্ছা শোন, হ্যাঁ বল, কি বলবি? ওই নাম্বারটাই আর কল করেছিলি? না রে, কল করা হয়নি, তবে বাসায় ফিরে এসে খাওয়া দাওয়া করে রাত্রে আবার কল করবো। ওকে, কি হয় জানাবি। হ্যাঁ জানাবো, এখন বাই। বলেই ফোন রেখে দিল। একটু পর সবুজ আসলো বাইক নিয়ে। সঞ্জি বলে উঠল, তাড়াতাড়ি চল। শপিং মলে। সবুজ, একটা ভালো গিফট দেয়, আমার বন্ধুর জন্য স্পেশাল গিফট দিতে চাই। আপুর মুখে স্পেশাল কথাটা শুনে আমার কেমন একটা লাগলো। আমি জিজ্ঞেস করলাম, আপু কীরকম স্পেশাল বন্ধু? আমার প্রশ্ন শুনে আপু বলে, স্পেশাল মানে ও আমার বেস্ট ফ্রেন্ড,
তুই তো টিয়াকে চিনিসই। হ্যাঁ, টিয়া ম্যাম, হিস্ট্রির প্রফেসর। হ্যাঁ, কালোর জন্মদিন, তাই ওকে সারপ্রাইজ গিফট দিতে চাই। বুঝলাম। ওকে, আমি দেখছি কি গিফট দেওয়া যায়। মনে মনে খুশি হলাম। কেন এমন খুশি লাগছে জানি না, তবে খুশি লাগছে। তাই খুশি মনে আপুকে বললাম, তুমি তোমার ফ্রেন্ডের জন্য চকলেট বা কেক, ফ্লাওয়ার বুকেট, প্রিয় ফুলের বুকেট, পারফিউম বা স্কিন কেয়ার সেট, প্রিয় ব্র্যান্ডের পারফিউম বা স্কিন কেয়ার প্রোডাক্ট, ফ্রেন্ডশিপ কার্ড, স্পেশাল মেসেজ সহ কার্ড, গিফট হ্যাম্পার, চকলেট, কুকিজ আর অন্যান্য স্ন্যাক্স সহ হ্যাম্পার। ও, পারফিউম চকলেট লিলিস খুব পছন্দ ফুল, সাথে রজনীগন্ধা গোলাপও খুব ভালোবাসে। তাহলে ওগুলোই গিফট করো তোমার বান্ধবীকে। আর একটা ছোট পার্টি। আইডিয়া দেওয়ার জন্য থ্যাংক ইউ সবুজ। এই না হলো আমার ছোট ভাই। হয়েছে, আর নাটক করতে হবে না, চলো, অনেক লেট হয়ে গেছে। আম্মু আব্বু চিন্তা করবে। হ্যাঁ, চল যাই। পরের দিন টিয়া তার রুমে শুয়ে শুয়ে ফোনে ফেসবুক স্ক্রল করছিল। টিয়ার আইডির নাম নীলপরি এবং নিজের হাতে লেখা কিছু গান তার ফেসবুকে পোস্ট করছিল। এমন সময় একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আইডির নাম ছিল নীল সমুদ্র। আইডিটা দেখেই টিয়ার কেমন একটা কৌতূহল হলো, কারণ টিয়ার সমুদ্র খুব ভালোবাসে আর তার নীল রঙও খুবই পছন্দের। তাই নীল আর সমুদ্র দুটোই টানে তাকে। তাই তো কৌতূহল নিয়ে আইডিটাকে ভালো করে চেক করছে। চেক তো করলো, কিন্তু দুঃখের বিষয় আইডিটাই কোনো পিক নেই, কিন্তু খুব সুন্দর সুন্দর গান আপলোড করা, ভয়েসটাও খুব সুন্দর। টিয়া কয়েকটা গান শুনলো এবং চোখ বন্ধ করে গানগুলো উপভোগ করতে লাগলো। আবার সেই আইডি থেকে একটা মেসেজ এলো। আসসালামু আলাইকুম নীলপুরি, কিছু মনে করবেন না। আসলে আপনার আইডির নাম এবং আপনার লেখা গানগুলো দেখে খুব ভালো লাগলো, তাই আপনার অনুমতি ছাড়া আপনাকে মেসেজ করলাম, তার জন্য সরি। যদি রাগ করে থাকেন তবে জোর করব না কথা বলার জন্য, আর যদি বিরক্ত না হন তবে আমি একটা রিপ্লাই আশা করব। নীল সমুদ্র আইডির নাম ও মেসেজ দেখে টিয়ার খুব কৌতূহল হলো, তাই সে রিপ্লাই করলো। আরে না না, বিরক্ত হব কেন? যদি বিরক্ত হতাম তবে তো ফেসবুক আইডি খুলতামই না। বলুন কি বলতে চান। নীলপরি আইডি থেকে রিপ্লাই পেয়ে নীল সমুদ্র আইডির মানবটা যেন বিশ্বাসই করতে পারছে না সে রিপ্লাই পেয়েছে। আসলে নীল সমুদ্র আইডির মানবটা অনেক দিন থেকে নীলপরি আইডিটাকে ফলো করছিল। তার কেন জানি এই আইডিটার মানুষটাকে দেখার ও কথা বলার খুব ইচ্ছে। তাই রিপ্লাই আসার সাথে সাথেই মানবটা খুশি হয়ে আবার বলে, আসলে আপনার প্রত্যেকটা গান আমার খুব ভালো লাগে। আপনি এত সুন্দর করে গানগুলো তৈরি করেন, মনে হয় কোনো বাস্তব কোনো কিছু প্রকাশ পাচ্ছে। আপনি জানেন না আপনার প্রত্যেকটা গান কিভাবে আমার মন ছুঁয়েছে, সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? নীল সমুদ্র আইডির মেসেজ দেখে নীলপরি আইডি থেকে রিপ্লাই আসে। হ্যাঁ বলুন কি বলতে চান। আমি কি আপনার লেখা গান গেয়ে আপনাকে উপহার দিতে পারি, যেটা আপনার সব থেকে পছন্দের বা প্রিয় এমন কোনো গান? তাই নাকি? আপনি আমার লেখা গান পছন্দ করেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পরে জানাবো। হ্যাঁ, খুব পছন্দ। আমি প্রতিদিন অপেক্ষায় থাকি আপনি কবে পোস্ট করবেন। আচ্ছা, আপনি জানাবেন, আমি অপেক্ষায় থাকব। ওকে, আমি এখনও অফলাইন যাচ্ছি, পরে আবার কথা হবে। ওকে, থ্যাংক ইউ আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আপনার সঙ্গে কথা বলে আমারও ভালো লাগলো। আসলে এমনি তো মনটা খারাপ ছিল, আপনি মেসেজ করতে একটু ভালো লাগলো। আচ্ছা, তাই নাকি? মন খারাপ কেন? আসলে আজ আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কথা হয়নি, তাই ভালো লাগছে না। কথা হয়নি কেন? কোনো সমস্যা? আরে না না, সমস্যা নাই। আসলে আমি জানি না ওর কি হয়েছে। কাল তো ভালোভাবেই কথা বললো, কিন্তু আজ সকাল থেকেই শুধু ওর কেন, আমার কোনো বন্ধু বান্ধবী আমাকে কেউ কল দেয়নি। বুঝলাম, হতে পারে কোনো সমস্যা হয়েছে। সেটা কি সবার একসঙ্গে? এটাও ঠিক কথা। ঠিক আছে, আর কিছুক্ষণ দেখুন। সেটাই দেখি শয়তানগুলো কখন মনে করে আমায়। সন্ধ্যা 5টা। আপু, আপু! আমার চিৎকার শুনে আপু ওপর থেকে নামতে নামতে বলে, কি হলো, কেন চিৎকার করছিস কেন? আপু কথাটা বলে নামছিল। আমার কি জানি হলো বুঝতে পারছি না।
আপুর কথায় আমার ধ্যান নেই। আমি তো অপলক দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে আছি। আপুকে আজ কি সুন্দর লাগছে, গোল্ডেন কালার শাড়িতে, মাথার চুলগুলো বাঁধা, কানে একটা গোল্ডেন ইয়াররিং, এক হাতে গোল্ডেন চুড়ি আর এক হাতে কালো ফিতার ঘড়ি, কপালে ছোট্ট একটা টিপ, নাকে একটা নাকফুল। আর সব থেকে আকর্ষণ যেটা সেটা হলো আপুর গালের ট্রোল, ও ঠোঁটের বা পাশের নিচে তিলটা, পায়ে পেন্সিল হিল। আপু নামছে, আমার মনে হচ্ছে এই বুঝি আপু পড়লো, কিন্তু না, আপু তো সুন্দর করে হেঁটে আসছে। আপুর পায়ের নোপরটাও আপুর সঙ্গে বাজছে। এক কথায় আপুকে দেখে আমি ছোটোখাটো ক্রাশ খেলাম, যেন আমি হা হয়ে তাকিয়ে আছি। আমাকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে আপু আমার কাছে এসে হাত দিয়ে আমার মুখ বন্ধ করে দিয়ে বলে, এভাবে হাঁ হয়ে আছিস কেন? মশা ঢুকে যাবে তো। আপুর কথাটা শুনে আমি সাথে সাথে মুখ বন্ধ করে নিলাম। খুব লজ্জা লাগছে, কি বলবো খুঁজে পাচ্ছি না। তখন আপু আবার বলল, কি রে সবুজ, আমাকে দেখতে কি সুন্দর লাগছে? ওইভাবে হাঁ হয়ে গেছিলি যে। এবার আপুর কথা শুনে বললাম, সুন্দর কি বলছো আপু? তোমাকে তো সিম্পল সাথে জাস্ট গার্জিয়াস লাগছে, চোখ সরানোই যাচ্ছিল না। আপু দেখো, আজ নিশ্চয়ই অনেক ছেলের হার্ট অ্যাটাকের কারণ হবে তুমি। আমার কথা শুনে আপুর লজ্জা পেয়ে ধমকের সুরে বলল, চুপ কর বেয়াদব, ভুলে যাস না আমি তোর আপু। কিসব বলছিস? সত্যি বলছি আপু, কাটিলা না। চুপ থাক, আমার লজ্জা করে না বুঝি। আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে। আপু আমি এবার বলছি, তোমাকে নামিয়ে দিয়ে চলে আসবো, আমাকে ভিতরে যেতে বলবে না। আচ্ছা ঠিক আছে। আমি আপুকে নিয়ে বেরিয়ে পড়লাম। আপু আমার পাশে, আমি ড্রাইভ করছি, গিফটগুলো পেছনে, আমার মুখে মাস্ক, চোখে চশমা। আধা ঘন্টার মধ্যে আপুর বান্ধবীর বাসায় গেলাম। আপু আমাকে বলল, তুই একটু বস, আমি পাগড়িটাকে রেডি করে নিয়ে আসি। জলদি আসবে, আমি বেশিক্ষণ বসতে পারবো না। আমার কথা শুনে আপু দৌড়ে বান্ধবীর বাসায় ঢুকে গেল। ছোটাম্মু কোথায় তুমি? সঞ্জিত ডাকে টিয়ার মা বাহিরে এসে সঞ্জিকে দেখে খুশি হয়ে বলে, আরে আমার সানজি মাঝি, কেমন আছিস মা? ভালো না, তুমি তো আমাকে ভুলেই গেছো। আমি ভুলিনি মা, তুই তো আমাকে ভুলে গিয়েছিস। এখন আগের মতো আসিস না। ভুলিনি ছোটাম্মু, আসলে কলেজে একটু চাপ তো তাই। আচ্ছা এসব ছাড়ো, এখন বলো তো আমার বান্ধবীটা কই? ও খুব রেগে আছে তোদের উপর। জানি তো, তবে চিন্তা নেই, ওর রাগ গলে পানি করে দেবো। এখন বলো, ও কি রুমে আছে? হ্যাঁ, সেই সকাল থেকে রাগ করে ঘরেই বসে আছি, কিছু খাইনিও। শুধু একটাই কথা, তোরা ওকে আর আগের মতো ভালোবাসিস না, তোরা ভুলে গেছিস। আচ্ছা ছোট আম্মু, তুমি খাওয়া নিয়ে উপরে এসো, আমি যাই গিয়ে পাগড়িটাকে সাজিয়ে রেডি করছি। ওকে যা, আমি হালকা করে নাস্তা নিয়ে যাচ্ছি। সঞ্জয় টিয়ার মায়ের সঙ্গে কথা বলে টিয়ার রুমে গেল। টিয়ার মা কিচেনে গিয়ে কিছু ভাত ও টিয়ার পছন্দের গোবির তরকারিও মাটন কষা নিয়ে একটা থালায়। ওদিকে টিয়া সঞ্জিকে দেখে মুখ ফুলিয়ে থাকে, কথা বলে না। সঞ্জি গিয়ে টিয়ার গালে একটা ছোট্ট করে চুমু খেয়ে বলে, আলে মা সোনা লাগ বলিছি। চুপ থাক, এই ন্যাকাও কথা বন্ধ কর। তোরা কেউ আমাকে ভালোবাসিস না সবগুলা। কোথায় যাব? আমি কোথাও যাব না, রেডিও হব না। চুপ চুপ যাবই, তোর সব অভিমান অভিযোগ শুনবো। এখন জলদি জলদি রেডি হয়ে নে তো, আমাদের এক জায়গায় যেতে হবে। আরে রেডি তো হ, তারপর দেখতে পাবি। রাগ করে না বেবি, তুই এখানে চল, তারপর সব জানতে পারবি কেন তোকে সারাদিন আমরা খুঁজিনি, কেন কল দিইনি, সব সব জানতে পারবি। এখন জলদি রেডি হয়ে নে বেবি। ওকে যাচ্ছি। বলেই টিয়ার ওয়ার্ডরোব থেকে জামা বার করতে গেলে সঞ্জি গিয়ে একটা সাদা গাউন বার করে। গাউন দেখে টিয়া সঞ্জির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর সঞ্জিকে প্রশ্ন করে, গাউন বের করলি কেন? এখন গাউন পরতে পারবো না। টিয়ার কথা শুনে এবার সঞ্জি টিয়ার হাতে গাউন ধরিয়ে দিয়ে বলে, যেটা বলছিস সেটা কর, গাউনটা পরে বাইরে আয়, আমি বাকি জিনিসগুলো রেডি করছি। টিয়া বাধ্য হয়ে ওয়াশরুমে গিয়ে গাউন পরে বাইরে আসে। সঞ্জি কিছুক্ষণ তাকিয়ে এদিক ওদিকে ঘুরে ভালো করে দেখে বলে, আসুন এবার এখানে বস। বলেই ড্রেসিং টেবিলের আয়নার কাছে বসিয়ে দিয়ে সঞ্জি নিজের হাতে সাজায়। এমন সময় টিয়ার মা খাবার নিয়ে এসে সঞ্জিকে বলে, সানজি মামুনি, এই নে খাওয়া, মেয়েটাকে খাইয়ে দে, সকাল থেকে কিছুই খায়নি। টিয়ার মায়ের কথা শুনে সঞ্জি এবার টিয়ার দিকে তাকিয়ে বলে,
এই, তুই সকাল থেকে কিছু খাসনি কেন? কেন খাবো? তোরা আমাকে সকাল থেকে কল করিসনি। তোদের আমি খুব মিস করছিলাম। কল করলাম, কলও তুললি না। আচ্ছা, এখন জলদি জলদি খেয়ে নে। ছোট আম্মু, ওকে খাইয়ে দাও। আর আমি সাজিয়ে দিই, দেরি হচ্ছে, অনেকটা পথ যেতে হবে। টিয়ার মা কথা না বাড়িয়ে খাওয়াতে লাগে। টিয়া খেতে খেতে সানজিকে বলে, তোরা আমাকে কোথায় নিয়ে যেতে চাইছিস বলবি? এবার আমার রাগ হচ্ছে। সানজি কিছু বলতে যাবে তার আগেই নয়ন ও রীতি কল দেয়। সানজি টিয়াকে চুপ করতে বলে, ব্যালকনিতে চলে যায়। টিয়ার মাও খাইয়ে দিতে চলে যায়। এমন সময় টিয়ার মেসেঞ্জারে একটা ভয়েস মেসেজ আসে। টিয়া মেসেজ ওপেন করতেই শুনতে পাই, আমি তোমার প্রেমে পড়ে হয়ে গেছি পাগল। আমি এই জন্মে তোমায় শুধু চাই, পরজন্মে পাই বা না পাই, এই জন্মে চাই। শুধু তোমাকে চাই, শুধু তোমাকেই চাই। তুমি হীনা আমি কি করি কি উপায়? তুমি ছাড়া এই জন্ম হয়েছে যে চাই। টিয়া গানটা শুনে মুগ্ধ হয়। না চাইতেও ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে বলে, অসাধারণ। উনি যদি এভাবে আমার প্রতিটা গানে সুর দিয়ে গাইতেন। টিয়ার ভাবনার মাঝে সানজি এসে বলে, চল চল, তাড়াতাড়ি চল। নয়ন, রীতি সবাই দাঁড়িয়ে আছে। সানজির কথা শুনে টিয়া আবার বলে, হ্যাঁ চল, আমি তো রেডি। বলেই দুজন নিচে যায়। সানজি গিয়ে গেটের সামনে দাঁড়াতেই সবুজ বলে, সবুজের কথা সানজি একটু ইতস্তত করে বলে। আসলে ওই সানজির কথা শেষ হতে না দিয়ে টিয়া বলে ওঠে, জানো ছেলেটা কি? আর তোকে আপু বলছে কেন? টিয়ার কথা শুনে সানজি টিয়ার দিকে ঘুরে বলে, ও ও আমার ফুফাতো ভাই সবুজ। ওনার তো মুখে মাস্ক, ঠিক করে পরিচয় করিয়ে দিবি না? সানজি সবুজকে কিছু বলবে তার আগেই সবুজ আবারও বলে ওঠে, আপু জলদি ওঠো, আমার দেরি হচ্ছে, আমার বন্ধুরা অপেক্ষা করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে টিয়া, ওর সঙ্গে পরে পরিচয় করিয়ে দেবো। টিয়া আর কিছু না বলে গাড়িতে ওঠে। কিছুক্ষণ পর নয়ন ও রীতিকে নিয়ে ওরা ওদের গন্তব্যে পৌঁছে যায়। সবুজ গাড়ি থেকে নামে না। সানজিও আর কিছু বলে না। টিয়া বলে, সানজি, তোর ভাইকেও ভিতরে যেতে বল। এত দূরে এসে এভাবে চলে যাবে, এটা ঠিক দেখায় না। ও যাবে না, আমাকে বলে দিয়েছে। ওকে যেন জোর না করি, যদি জোর করি ও রাগ করবে। তাই ওকে বেশি জেদ করিস না, পরে ওর সঙ্গে তোদের পরিচয় করিয়ে দেবো। এখন ওকে যেতে দে। ওকে আর কি করা, জোর করে তো আর কোনো কিছু করানো যায় না। চল ভিতরে যাই, দেখি তোরা কি সারপ্রাইজ প্ল্যান করেছিস। বলেই চারজন মিলে হলের মধ্যে যায়। হলে গিয়ে তো পুরো অবাক। পুরো হল রুম ফুল, লাইট, হার্ট বেলুন, ক্যান্ডেল, একটা টেবিলে 3টা কেক সাজানো। টিয়া তো অবাকের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে। এমন সময় সানজি, নয়ন ও রীতি একসঙ্গে বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার ফ্রেন্ড টিয়া জানু। টিয়া সত্যি হতবাক। টিয়া তো ভাবতেই পারেনি যে তার জন্য তার বন্ধুরা এত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করবে। টিয়া 3জনকে জড়িয়ে ধরে কান্না করে। টিয়াকে কান্না করতে দেখে নয়ন বলে ওঠে, এই তোদের মেয়েদের প্রবলেম কি বলতো? ও কোথায় কোথায় এত কান্না আসে কি করে ভাই? নয়নের কথা শুনে এবার রীতি বলে, তোর এত প্রবলেম কেন রে? আমরা কি করলাম সেটা নিয়ে তোদের ভাবতে হবে না, তোরা তোদের কাজ কর। তারপর টিয়াকে দিয়ে কেক কাটার পর্ব শেষ হয়। কেক কাটা শেষ হবার পর সবাই ভালোভাবে এনজয় করে। এমন সময় হঠাৎ টিয়া বলে ওঠে, এই সানজি, কাল কি হলো বল? তুই কি আর ওই ছেলেটার সঙ্গে কথা বলেছিলি? টিয়ার কথা শুনে সবাই মিলে সানজির দিকে তাকায়। সানজি একটু ইতস্তত করে বলে, হ্যাঁ করেছিলাম। কথাটা শুনেই 3জনের মুখে হাসি ফুটে ওঠে। নীতি আগ্রহ নিয়ে বলে, সত্যি সত্যি? কি বললো? তুই কি বললি? আরে দাঁড়া দাঁড়া, বলতে তো দে, এত উতলা হলে হবে? হ্যাঁ হ্যাঁ, আস্তে ধীরে বল, আমাদের কাছে অফুরন্ত সময়, কোনো চাপ নেই। সবাই গোল হয়ে বসে। সবার চোখ সানজির দিকে। সানজি বলতে শুরু করে, অতীত। আমি নিজের রুমে শুয়ে ফোন টিপছি, এমন সময় হঠাৎ দেখি ফোনটা বেজে উঠল। দেখলাম সেই নাম্বার, সকালে যেই নম্বর থেকে কল এসেছিল। আমি ফোনটা রিসিভ করে বলি, এই সমস্যা কি আপনার? এখন আবার কল দিতেছেন কেন? একটু রেগেই কথাটা বললাম। আমার কথা শুনে ওপাশের মেয়েটা বলে ওঠে, আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? আসলে আমার মনটা খারাপ, তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। এখন আপনি যদি ডিস্টার্ব ফিল করেন তাতে আর কি আর করার আছে, ফোনটা রাখছি তাহলে।
বলেই সঞ্জি ফোনটা কাটতে যায়। তখনই ছেলেটা বলে, আরে আমি ওভাবে মিন করে কিছু বলিনি। আমি ভাবলাম হয়তো আপনি ইচ্ছে করে ফোনটা করলেন, তাই বললাম। আপনার মন খারাপ কেন? কি হয়েছে? যদি বলতে প্রবলেম না হয় তাহলে আমাকে বলতে পারেন। না তেমন কিছু নয়, আসলে একটা ফ্রেন্ডকে খুব মিস করছি, তাকে কল করতে পারছি না, তাই মনটা খারাপ। ও আচ্ছা, বুঝলাম। তা তাকে ফোন কেন করতে পারছেন না? ফোন করতেই পারেন। করতে তো পারি, কিন্তু এই মুহূর্তে করতে চাইছি না, একটা প্রবলেম আছে। আগে প্রবলেমটা সলভ হোক তারপর। আচ্ছা ওসব ছাড়ুন, আমি আপনার সঙ্গে পার্সোনাল কিছু কথা বলতে পারি? হ্যাঁ বলুন, কি বলতে চান? কি করেন আপনি, আর আপনার নাম কি জানতে পারি? মেয়েটার প্রশ্ন শুনে একটু ভাবলাম। রং নম্বর, সত্যি কথা বলা যাবে না, তাই মিথ্যে করে বললাম। আমাকে আমার বন্ধু মহলে সবাই এসকে বলে। আপনিও চাইলে আমাকে এসকে বলে ডাকতে পারেন, কারণ আমার নামটা আমার কাছে অড লাগে, তাই ছোট করে এসকে। আচ্ছা বুঝলাম, তা কি করেন আপনি? মেয়েটার কথা শুনে বললাম, আমি একটা অফিসে কাজ করি। মেয়েটা মনে হয় আমার কথা বিশ্বাস করলো, তাই মেয়েটা আবার আমাকে বলল, ও আচ্ছা, খুব ভালো। তা আপনি কি করেন? কলেজে। মেয়েটার কথা শেষ হতে না দিয়ে বললাম, এখন কলেজে পড়েন, ক্যারিয়ার নিয়ে ভাবুন। এই প্রেম ভালোবাসার চক্করে কেন পড়েছেন? না না, আসলে আমি প্রেম করতে চাইনি, আমার ফ্রেন্ড সার্কেলে সবাই বললো যে ছেলে ভালো, তাই আর কি। আসলে আমি সিরিয়াস রিলেশনে এখনো কখনো যাইনি। আচ্ছা বুঝলাম। একটা কথা বলি, বলুন। আমরা কি বন্ধু হতে পারি? বন্ধু? হ্যাঁ বন্ধু, কেন বন্ধু হতে পারি না? না সেটা নয়, আসলে আপনি কোথায় আর আমি কোথায়? তাতে কি হয়ে যান না আমার বন্ধু? আমি কিছু একটা ভেবে মেয়েটার প্রস্তাবে রাজি হলাম। মেয়েটা খুশি হয়ে গেল, খুশি হয়ে বলতে লাগলো, সত্যি তুমি আজ থেকে আমার বন্ধু? থ্যাংক ইউ সো মাচ। হয়েছে হয়েছে, এখন ঘুমাও, অনেক রাত হলো। হ্যাঁ তুমিও ঘুমাও। বর্তমান। ব্যাস, ও আমার প্রস্তাবে রাজি হয়ে গেল, ও আমার বন্ধু হয়েছে। সঞ্জির কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে সঞ্জির দিকে তাকায়। টিয়া বলে, কি বলছিস? তুই ছেলেটাকে বন্ধু করে নিলি? কি ট্যালেন্ট রে তোর! টিয়ার কথা শুনে সঞ্জি নিজেকে গর্ব করে বলে, হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে না, আমি সঞ্জিদা আক্তার সানজি। আমার কোনো মিশনের নামবো আর সেটা সফল হবে না, তাই কখনো হয়? সঞ্জির কথা শুনে রীতি একটা হাসি দিয়ে বলে, বিলকুল, আমাদের সঞ্জয় নিজের কথা রাখতে জানে। আই প্রাউড অফ ইউ। ওদের কথার মাঝে নয়ন বলে ওঠে। হয়েছে, এবার বাসায় ফিরে যেতে হবে, সকাল হয়ে গেছে। নয়নের কথা শুনে সঞ্জি সবাইকে বলে, হ্যাঁ নয়ন ঠিকই বলেছে, এবার আমাদের বাসায় ফিরতে হবে। দাঁড়া, আমি আমার ভাইকে কল দিচ্ছি, ও এলেই বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। সঞ্জি ফোন বার করে সবুজের নাম্বারে কল করলো। সবুজ ঘুমোচ্ছিল। ফোনের রিংটন শুনে ঘুমটা ভাঙে। সবুজ চোখ কসলাতেই ফোন চোখের সামনে ধরতেই দেখে সঞ্জি কল দিয়েছে। সবুজ কল রিসিভ করতেই সঞ্জি বলে, সবুজ কোথায় আছিস? গাড়ি নিয়ে আয়, বাসায় ফিরবো। ঘুমাচ্ছিলাম, আপুর ফোন আসতে আমার সে বিরক্ত লাগছিল, তাই আপুকে বললাম, আপু আমি শ্যামলকে বলছি, ও গিয়ে নিয়ে আসবে। আমি এখন ঘুমাচ্ছি, আমাকে ডিস্টার্ব করো না। কি বললি সবুজের বাচ্চা? আমি তোকে ডিস্টার্ব করছি? দাঁড়া, তুই বাসায় আসতে দে। আপুর রাগী ভয়েসের কথা শুনে আমি বুঝতে পারলাম আপু খুব রেগে গেছে। তাই আর কিছু না বলে শ্যামলকে ফোন করে বললাম আপুকে নিয়ে আসতে, বলেই আমি আবার ঘুমিয়ে গেলাম। ওদিকে শ্যামল সঞ্জিতের কাছে গিয়ে কল করতে নয়ন, রীতি ও টিয়াকে নিয়ে সঞ্জি বাহিরে এলো। সঞ্জি শ্যামলকে জিজ্ঞেস করে জানতে পারে সবুজ ঘুমিয়ে আছে। সঞ্জির খুব রাগ হচ্ছে। সে রাগে ফুঁসতে ফুঁসতে গাড়িতে উঠে বসে। নয়ন সামনে, পিছনে সঞ্জি, টিয়া ও রীতি। সঞ্জি, টিয়া ও রীতির মাঝে বসে আছে। ভিতরে ভিতরে রাগে ফুঁসছে আর ভাবছে সবুজ তাকে ইগনোর করে ঘুম বেছে নিয়েছে। সঞ্জির রাগী মুখ দেখে টিয়া ও রীতি বুঝতে পারছে সঞ্জি রেগে আছে, কিন্তু কেন রেগে আছে সেটাই বুঝতে পারছে না। রীতি চোখের ইশারায় টিয়াকে বোঝাতে চাই সঞ্জি রেগে আছে। রিয়াও বোঝায়। তারপর হঠাৎ টিয়া বলে, সানজি, কি হলো তোর? এইভাবে রেগে বোম হয়ে আছিস কেন? কি হলো তোর? ভালোই তো কাটলো পার্টি, তাহলে এখন কি হলো? টিয়ার কথা শুনে সঞ্জি এক পলক টিয়ার দিকে তাকায়। টিয়া কিছু না বলেই চুপচাপ বসে থাকে। ওরা প্রায় 1 ঘন্টা পর যে যার বাসায় ফিরে যায়।
সঞ্জি বাসায় ঢুকেই তার ফুপিকে ডাকে। কিছুক্ষণ বাদেই তার ফুপি বাহিরে বেরিয়ে এসে বলে, কি হলো আঞ্জিমা, এভাবে ডাকছিস কেন? কি হয়েছে সেটা পরে শুনবে, আগে বলো তোমার ছেলে কোথায়? সবুজ তো এখনো ঘুমিয়ে আছে মা। কিছু হয়েছে আমাকে বল। কি হয়নি সেটা বলো। আমি তোমার ছেলেকে ডাকলাম আমাকে নিয়ে আসার জন্য, আর তোমার ছেলে কি করলো? আমাকে আনতে নিয়ে গিয়ে ঘুমাচ্ছে। ওর ঘুম আমি বের করছি। বলে সানজি ধূপধাপ পা ফেলে সবুজের রুমে চলে যায়। গিয়ে দেখে সবুজ বেডের উপর শুয়ে আছে উল্টো হয়ে। গায়ে কোনো কাপড় নেই, শুধু একটা কালো ট্রাউজার পরা। ভীষণ গরম, তাই ঘামে গোটা শরীর চিকচিক করছে। সানজি হঠাৎই সবুজকে ওরকমভাবে দেখে তার মনের মধ্যে কেমন একটা ফিলিংস হলো। মনে হলো যেন তার শির দ্বারা পেয়ে ঠান্ডা শীতল বাতাস বয়ে গেল। সানজি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেও সেখানে সে তার তীক্ষ্ণ চোখ দিয়ে কয়েকবার পা থেকে মাথা অবধি দেখতে লাগলো সবুজকে। সবুজ তখনও ঘুমের দেশে বিরাজমান। তার ঘরে যে কেউ এসেছে, কেউ তাকে তার চোখ দিয়ে গিলে খাচ্ছে, সেটা সে অবলোকনই করতে পারছে না। হঠাৎ সবুজ নড়ে ওঠে, যার ফলে নিজেকে ঠিকঠাক করে সবুজের পাশে গিয়ে দাঁড়ায় আর বলে, এই লাট সাহেব ওঠ। তোর কাছে তোর ঘুমটা এতটা প্রিয় যে আমি ডাকলাম তোকে, তারপরেও তুই আমাকে নিতে গেলি না? তুই এখানে নিশ্চিন্তে ঘুমিয়ে আছিস? সানজির আওয়াজ পেয়ে সবুজ ধরফর করে উঠে বেডের উপর বসে পড়ে এবং সামনে সানজিকে রাগি চোখে সবুজ দেখে ভয় পেয়ে যায়। সে কি বলবে খুঁজেই পায় না। কোনো রকম আমতা করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সানজি কোনো কথাই শুনছে না। সবুজ কি বলবে মাথায় আসছে না তার। সে করুণ চোখে তাকিয়ে আছে সানজির দিকে। সানজি তখন রাগে ফুঁসছে। সে সেভাবেই বলে, সবুজ তুই কি করছিস এসব? তুই জানিস না তোর জন্য আমার কতটা রাগ লাগছে? সানজির কথা শুনে সবুজ ভয় পেয়ে বলে, আমি কিছু করিনি, বিশ্বাস করো আপু। না নবাব দাদা, আমি কথাই বললাম যে তুই কিছু করেছিস? আমি তো শুধু বললাম যে তুই কেন আমাকে নিতে যাসনি। তোর জন্য আমি আমার বন্ধু বান্ধবের কাছে কতটা অপমানিত হলাম। আর ওরা আমাকে কি ভাবলো যে আমি আমার ভাইকে ডাকলাম, সে আমার কথাই শুনলো না। সে তো তার মতো নিজের দুনিয়াতেই আছে। দেখলাম আপু খুব রেগে আছে, কি বলবো বুঝতেই পারছিলাম না। কোনো রকম ইনোসেন্ট ফেস করে আপুর হাত ধরে বললাম, আপু সরি, এই দেখো এই কান বলছি, আর কখনো তোমার কোনো কথা অমান্য করব না। এটাই লাস্ট, এবারের মতো ছেড়ে দাও প্লিজ। আমার কথা শুনে আপু একটু নরম হলো মনে হয়, তাই তো আমার হাত ছেড়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। এবার যদি এরকম কখনো করেছিস তাহলে তোকে কি হাল করব তুই নিজেও জানিস না। এখন ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাব। আপুর কথা মতো বিছানা ছেড়ে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে আধা ঘন্টার মধ্যে নিচে এলাম। নিচে নেমে দেখি আপু ডাইনিং টেবিলে বসে আছে নাস্তার জন্য। আম্মু নাস্তা দিয়েছে। আমি কি আপুর পাশে একটা চেয়ার টেনে বসলাম। আম্মু ডিম সিদ্ধ, স্যান্ডউইচ, এক গ্লাস জুস দিতে খেয়ে নিয়ে কলেজে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এমন সময় দেখি আপু একটা কলাপাতা রঙের শাড়ি পরে বাইরে এলো। আপুকে দেখেই চোখ আটকে গেল। আপুকে কি সুন্দরটাই না লাগছে। আমার তো মনে হলো আমি একটা ছোটোখাটো ক্রাশ খেলাম, কিন্তু এটা যদি আর কেউ না জানে যে আমি ওর উপর ক্রাশ খেয়েছি, তারপর আমাকে মেরে আলুভর্তা বানিয়ে দেবে। আপু আমার মামাতো বোন হয়, আর আপু এসব পছন্দ করে না। কেন বললাম এই কথাটা? কারণ আপু কাজিন রিলেটেড কোনো গল্পই পছন্দ করে না। যাই হোক, যে হোক সিনিয়র কিংবা জুনিয়র, আপু এইসব পছন্দ করে না। তাই তো মামার পছন্দ করা ছেলেকে রিজেক্ট করে আমাদের বাসায় থাকে, আর এখান থেকেই টিচিং করে। মামা তার এক বোনের ছেলের সঙ্গে আপুর বিয়ের কথা বলেছিল, কিন্তু আপু বিয়ে করবে না বলেই সেখান থেকে চলে আসে আমাদের বাসায় ওঠে। তখন থেকে আপু আমাদের বাসায় থাকে। মাও আপুকে খুব ভালোবাসে। আমার ভাবনার মাঝে হঠাৎ আপু এসে আমার পিঠে একটা চাপড় মেলে বলে, এই বেদব, কোন ভাবনায় ডুবে আছিস? তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে গেল। আপুর বকা খেয়ে স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরলাম। তারপরে আপুকে বললাম ব্যাকসিটে ওঠার জন্য। আপু ওঠে আমার কাঁধে হাত রেখে বলে, চল এবার। আমিও আর কিছু না বলে বাইক স্টার্ট করলাম। 10 মিনিট পর কলেজের সামনে আসতে আপু বাইক থেকে ভেতরে চলে যায়। আমিও বাইক স্টার্ট দিয়ে কলেজের ভেতরে চলে যাই। বাইক রেখে বন্ধুদের কাছে গেলাম। তারা আমাকে দেখে বলে ওঠে, সবুজ এসেছিস? আয়, তোর সাথে একটা কথা আছে। কি কথা বল, শুনছি। তোর নীলপুরি আইডির কথা মনে আছে? তোকে বলেছিলাম না ওই আইডিতে ওই মেয়েটা খুব সুন্দর গান পোস্ট করে,
কাল ওনার সাথে কথা হলো, উনি খুব ভালো, জানিস আমি ওনার একটা গান গেয়েছি। আমার সাথে ওনার কাল কথা হয়েছে, আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি। তাই নাকি? এ তো খুব ভালো কথা। তা শুধু কি বন্ধু হলে নাকি অন্য কিছু? কী যে বলিস না তুই, ইয়ার অন্য কিছু কেন হতে যাবে, আমরা জাস্ট ফ্রেন্ড। শুধু ফ্রেন্ডই যেন থাকে, অন্য কিছু যেন না হয়। আচ্ছা, আমার কথা শুনবি? কি কথা? তোর মনে আছে কালকে সেই মেয়েটার কথা, যে রং নাম্বারে কথা বলেছিল? ওই মেয়েটার সাথে আমারও কথা হয়েছে কাল। মেয়েটা খুব ভালো, জানিস? ওর সাথে আমারও খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তাই নাকি? সত্যি মেয়েটা খুব ভালো নাকি? হ্যাঁ রে, যতটুকু কথা বললাম ভালো লেগেছে মেয়েটার সাথে কথা বলে, তাই বন্ধুদের অফার দিতে অ্যাকসেপ্ট করে নিলাম। আমরা কথা বলছিলাম, দূর থেকে নিধি কথাগুলো শুনে খুব চলছিল। সে মনে মনে প্ল্যান করে, কে এই মেয়ে? এর সাথে সবুজের কি সম্পর্ক? সবুজ শুধু আমার, আমি সবুজকে আমার করেই তো ছাড়বো। কোনো মেয়েকে ওর আশেপাশে আসতে দেব না। আই লাভ ইউ সবুজ। কথাটা ভেবেই নিধি সবুজের দিকে এগিয়ে যায়। সবুজ ও রাফি নিজেদের মতন কথা বলতে মত্ত। ওদিকে সানজি স্টাফ রুমে যেতেই নয়ন, রীতি ও টিয়া এসে সানজিকে ঘিরে ধরে। রীতি বলে, এত দেরি কেন? দেরি হবে না, আমার একটা অনুরোধ ভাই আছে। এত অলস কি বলবো, ওর জন্যই দেরি হলো। আচ্ছা, তোদের ক্লাস নেই? আছে একটা ক্লাস। তোর আছে নাকি? আমারও আছে এই ক্লাসটার পর। রং নাম্বারের খবর কি? আর কথা টথা হয়েছে? না, এখনো হয়নি, একটু ব্যস্ত ছিলাম। তারপরে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সোজা কলেজে এসেছি, তো কথা বলার টাইম হয়নি। দেখি ক্লাসটা নিয়ে আসে, তারপর ফ্রি হয়ে একটা নোট দেব। যদি রিপ্লাই আসে তো কথা হবে, তা না হলে রাতে হবে। আচ্ছা, বুঝতে পারলাম। তবে তোদের একটা কথা বলতে চাই। কি কথা? বল বল। কাল ফেসবুকে স্ক্রল করতে করতে একটা আইডি থেকে আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আইডিটার নামটা দেখে আমার খুব ভালো লাগে, তাই আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। কিন্তু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগেই হঠাৎ মেসেঞ্জারে মেসেজ আসে। মেসেজ দেখে ছেলেটার সঙ্গে কথা বললাম। ছেলেটার গানের গলা অসাধারণ, আমি তো শুনেই ফিদা হয়ে গেছি। কাল রাতে অনেকক্ষণ গল্প করলাম। ওর সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক। ও বলেছে আমার পছন্দের গান ও ওর কণ্ঠে গেয়ে শোনাবে। টিয়ার কথা শুনে সানজি, রীতি ও নয়ন অবাক। নয়ন তো অদ্ভুতভাবে টিয়াকে দেখছে। রীতি নয়নের চাহনি দেখে নয়নকে প্রশ্ন করে, কি দেখছিস ওইভাবে? দেখছি আমাদের ট্রিয়া প্রেমে পড়েছে। নয়নের এমন কথা শুনে রীতি, টিয়া ও সানজি অবাক হয়ে তাকিয়ে থাকে। টিয়া নয়নের কথায় বিরক্ত হয়ে বলে, কি আবল তাবল বকছিস? আমি কেন প্রেমে পড়তে যাব? আমি বলেছি ছেলেটা গোলাপ ভয়েস, বল খুব সুন্দর গান করে, বন্ধুত্ব হয়েছে, প্রেমের কথা তো কখনো বললাম। আরে প্রেমে পড়া শুরু তো বন্ধুদের থেকেই হয়। নয়নের এমন কথা শুনে এবার টিয়া বলে, ও, এর মানে তুই বলতে চাইছিস আমরা তিনজন কি তোর প্রেমে পড়েছি? তুইও তো আমাদের বন্ধু না, তুই আমাদের প্রেমে পড়েছিস কোনটা? কি বলছিস? আমি কেন প্রেম করতে যাব? আমার তো খুব ভালো বন্ধু, যে কলেজ লাইফ থেকেই। কি যাতা বলছিস? আমি কেন ওকে ভালোবাসতে যাব? আর ও আমার খুব ভালো বন্ধু, ঠিক তোদের মতো আর কিছু না। ওদের কথার মাঝখানে রীতি অদ্ভুতভাবে তাকিয়ে আছে নয়নের দিকে। নয়নের সব কথা মন দিয়ে শুনছে, যেটা আর চোখে দেখছে সানজি। তাই সানজি বলে, দোস্ত, তুই ঠিকই বলেছিস, কিছু কিছু সম্পর্ক বন্ধুত্ব থেকেই সৃষ্টি হয়। আর তার জলজান্ত প্রমাণ তো আমরা। একজন যে প্রেমে ডুবেছে অনেক আগে, সেটা হয়তো তুই রিয়েলাইজই করিসনি, কিন্তু আমি তো দেখেছি। সানজির কথা শুনে টিয়া, নয়ন সানজির দিকে তাকায়, কিন্তু রীতির চোখ তখনও নয়নের উপর। এবার সানজি বলে, তোরা দুইজন একটা জিনিস জানিস, একজনের চোখ আরেকজনের থেকে সরছেই না। আমরা যে এত কথা বলছি, সে কথাগুলো তোর কানেই ঢুকছে না। সানজির এমন গোল গোল কথা শুনে নয়নও টিয়া অদ্ভুতভাবে সামনের দিকে তাকিয়ে থাকে। এবার সানজি ভাবলেশীনভাবেই বলে, আরে গাধারা, আমার দিকে তাকিয়ে লাভ নেই, ওই দিকে দেখ, ওই দিকে। বলে নয়ন টিয়ার চোখ রীতির দিকে ঘোরায়। টিয়া ও নয়ন দেখে রীতি নয়নের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। তা দেখে নয়ন ভিমড়ি খায়। টিয়া বলে, ভাই এইসব কি? রীতি, তুই নয়নকে ওইভাবে দেখছিস কেন?
রীতি তখনও ঘোর কাটেনি, সে ঘোরের মধ্যে থেকেই বলে ওঠে। দেখছি নয়নকে কত সুন্দর করে কথা বলে না, মনে হয় সারা জীবন এভাবেই ওর দিকে তাকিয়ে থাকি, ওর কথা শুনতে থাকি মুগ্ধ হয়ে। আচ্ছা তাই নাকি? নয়নের কথা এত ভালো লাগে? হ্যাঁ ইয়ার, খুব সুন্দর, যেন মনে হয় কণ্ঠ থেকে মধু ঝরছে। এবার রীতির কথা শুনে টিয়া ব্যঙ্গ করে সঞ্জিকে বলে, বাবা সানজি, এই তো দেখছি প্রেমে চুয়ে চুয়ে পড়ছে। কি ব্যাপার নয়ন? হ্যাঁ তুইও কি? নয়ন টিয়ার কথায় বিরক্ত হয়ে বলে, কি যাতা বলছিস? আমি কেন ওকে ভালোবাসতে যাব? আর ও আমার খুব ভালো বন্ধু, ঠিক তোদের মতো আর কিছু না। বুঝি আমার ছোট বাচ্চাটি নেই, ঠিক আছে, আমারও বুঝি সমস্যা নাই, রীতির সাথে প্রেম করতেই পারিস, রীতির মতো মেয়েই হয় না। এবার সানজির কথায় রীতি বাস্তবে ফেরে। সে সানজি ও টিয়ার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায়, কি বলবে বুঝতে পারে না, তখন মুখ লুকিয়ে নেয়। ব্যাপারটা বুঝতে পেরে সানজি আর টিয়া সেখান থেকে উঠে চলে যায়। তখন নয়ন একবার রীতির দিকে তাকিয়ে প্রশ্ন করে, রীতি, আমি স্ট্রেট ফরওয়ার্ড তাই বলছি, যা প্রশ্ন করব তার উত্তর সহজভাবে বলবি। তুই কি আমাকে পছন্দ করিস? পছন্দ কিনা জানি না, তবে হ্যাঁ, তোর কথা, তোর চোখ, তোর মায়াবী হাসি আমাকে খুব ভালো লাগে। এই ভালো লাগাকে যদি ভালোবাসা বলিস, তবে হ্যাঁ, আমি তোকে ভালোবাসি। তুই কি আমার হবে নয়ন? দেখ রীতি, তোকে নিয়ে আমার মনে সেভাবে কিছু সৃষ্টি হয়নি, এটা বলবো না, তবে হ্যাঁ, তোকে আমার ভালো লাগে। আর এই ভালো লাগার থেকেই যদি ভালোবাসার সৃষ্টি হয়, তবে আমি তোকে ভালোবাসতে চাই। তাহলে আজ থেকে তুই আমার হয়ে যা নয়ন। নে, হয়ে গেল। আজ থেকেই নয়ন শুধুই তোর। আই লাভ ইউ। আই লাভ ইউ টু নয়ন। সানজি ক্লাস শেষ করে রুমে বসে আছে, কি মনে করে যেন ফোনটা হাতে নিয়েই ছেলেটাকে ফোন লাগায়। কিছুক্ষণ রিং হবার পর ছেলেটা কল রিসিভ করতেই সানজি বলে ওঠে, এসকে, কি করছি? কিছু না, অফিসে বসে আছি, কয়েকটা ফাইল চেক করছিলাম। আর তুমি বলো, তুমি কি করছো? ও আচ্ছা, ভালো। তা টিফিন করেছো? না করিনি, করবো, ফ্রেন্ডরা আসুক এলেই করব। ও আচ্ছা, তা ভালো। আচ্ছা, একটা কথা বলবো তোমায়। হ্যাঁ বলো না, কি বলবে? আসলে আমি বুঝতে পারছি না কথাটা কিভাবে বলবো, তবে তুমি যদি একটু আমায় হেল্প করতে তাহলে সুবিধা হতো। তাই কি হেল্প লাগবে তোমার? আসলে আমি একটা কনফিউশনের মধ্যে আছি, বুঝতে পারছি না কি করব। আমার একটা আপু আছে, জানি না কেন আপুটাকে আমার খুব ভালো লাগে। জানি এটা ঠিক নয়, সে আমার সিনিয়র আর আপুও হয়, তারপরেও তার প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি। মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। এখন তুমি একটা সলিউশন দেবে কি করা যায়? ছেলেটার কথা শুনে সানজি টেনশনে পড়ে যায়, কি বলবে বুঝতেই পারছে না। এদিকে আবার ছেলেটার মুখে এরকম কথা শুনে সানজির কেমন একটা লাগে। সে মেনে নিতে পারছে না যে তার বন্ধু অন্য কাউকে পছন্দ করে বা কাউকে ভালো লাগে। এটা সানজির পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু সে ছেলেটাকে বুঝতে দিতে চায়নি। আর সে নিজেও বুঝতে পারছে না কেন তার সাথে এমন হচ্ছে, কেন ছেলেটা অন্য কাউকে ভালোবাসে। এটা শোনার পর তার মনে এরকম ফিলিংস হচ্ছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। আবারও ছেলেটার কথায় সঞ্জীব ভ্রম কাটে। সঞ্জীব বাস্তবে ফিরে ছেলেটার উদ্দেশ্যে বলে, আচ্ছা শুধু কি ভালো লাগে নাকি ভালোবেসে ফেলেছো? জানি না, ওটাই তো কনফিউশন। আমি বুঝতে পারছি না আমি আপুর প্রতি কি ফিল করছি। ঠিক আছে, আমি একটা কথা বলি, তুমি নিজেকে টাইম দাও, নিজের মনকে প্রশ্ন করো, তুমি তোমার আপুর জন্য কি ফিল করছো সেটা ভাবো। তবে একটা কথা। হ্যাঁ বলো না, কি বলবে? আচ্ছা তুমি তোমার আপুকে কিভাবে ভালোবাসতে পারো? যেহেতু সে তোমার আপু, তোমার পরিবার বা সমাজ কি মেনে নেবে তোমাদের এই সম্পর্ক? জানি না, তবে আমি আগে নিজে কনফিউশনটা ক্লিয়ার করি। আমার যদি মনে হয় আমি আপুকে ভালোবেসে ফেলেছি, তাহলে আমি আগে আপুকে প্রপোজ করব। তাতে যা হয় হবে। আমি সমাজকে পরোয়া করি না। যদি আপু মেনে নেয় তাহলে আমি তাকে নিয়েই থাকতে চাই। সানজি ছেলেটার সাথে কথা বলছিল, এমন সময় সে খেয়াল করে তার রুমের বাহিরে কেউ তাকে আড়াল থেকে দেখছে। সানজি ফোনটা হাতে নিয়ে বাহিরে আসে। বাহিরে এসে দেখতে পায় সবুজ দাঁড়িয়ে আছে। সবুজকে দেখে সানজি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, সবুজ তুই এখানে কিছু বলবি?
আপুকে সামনে আসতে দেখে আমি ভ্যাবাচিকা খেয়ে যাই। আপুকে কি বলবো খুঁজে পাই না, তাই আমতা আমতা করে বলি, না 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 আপু, তো তেমন কিছু না, এমনি ক্যান্টিনের দিকে যাব বলে এদিক দিয়ে আসছিলাম। তুমি কি করছিলে আপু? কিছু না, ক্লাস শেষ হয়েছিল তাই এসে বসেছি। একটু পরেই আর একটা ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। ও আচ্ছা, ঠিক আছে আপু, তুমি ক্লাস করো, আমিও যাই, আমারও ক্লাস আছে। ওকে, যা, সমস্যা নেই। আর হ্যাঁ, ক্লাস শেষে বাইরে থাকিস, একসাথেই যাব। ওকে আপু, ওয়েট করব। আমি আর কিছু না বলে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসি। এক ছুটে ক্যান্টিনে আমাকে ছুটতে দেখে রাফি ও নিধি বলে, কিরে শালা, এইভাবে দৌড়ে কোথা থেকে এলে? আমাদের না বলে কোথায় চলে গেছিলে? কোথায় যাব? কোথাও যায়নি, ক্যাম্পাসে ছিলাম। আচ্ছা, তোদের আর কোনো ক্লাস আছে? আমার ক্লাস শেষ, আমি একটু গানের ক্লাসে যাব, ওখান থেকে সোজা বাসায়। রাতে কল দিব, কথা হবে। আচ্ছা ঠিক আছে, যা, রাতে কল দিস, কথা হবে। রাফি চলে যায়। রাফি যাওয়ার কিছুক্ষণ পর নিধি দিকে চোখ তুলে দেখি নিধি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এই চাহনি আমার অজানা নয়, কিন্তু আমার কিছু করার নেই, কারণ আমি যে আমার সিনিয়র আপুকে ভালোবেসে ফেলেছি। আমার শুধু আপুকে চাই, সমাজের পড়া আমি করি না। শুধু যদি আপু মেনে নেয়, আমি সবার বিরুদ্ধে যেতেও রাজি আছি, কিন্তু ভয়টা আমার আপুকে নিয়ে। আপু কি মানবে আমাকে? আপু কি বুঝবে আমার ভালোবাসা? আমার কল্পনার মাঝে হঠাৎ আমার ফোনটা আবারও ভাইব্রেট করে বেঁচে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি আবারও সেই আনোয়ার নাম্বার থেকে কল এসেছে। ফোন রিসিভ করতে মেয়েটা বলে, আচ্ছা আজকে শোনো না, কাল আমরা সারাদিন নেট অফ থাকবে। আমি কাল অনলাইনে আসতে পারবো না। কেন, কাল কি এমন আছে যে তুমি কাল অনলাইনে আসবে না? না তেমন কিছু নয়, তবে ইম্পর্টেন্ট বলতে পারো। এখন তোমাকে বলতে চাই না, পরে কখনো বলবো। শুধু এটুকু বলার জন্যই ফোনটা করলাম যে কালকে আমি অনলাইনে থাকতে পারবো না। প্লিজ মন খারাপ করিও না, পরের দিন থেকে আবার কথা হবে, কেমন? ওকে, বাই। বলেই মেয়েটা ঝড়ের গতিতে ফোনটা কেটে দেয়। আমিও আর বেশি কিছু না ভেবে ক্লাস শেষ করে আপুকে নিয়ে বাসায় ফিরে আসি। শুয়ে আছি, রাত 12টা। এমন সময় আমি অনুভব করি কেউ আমার মুখ চেপে ধরে আছে। আমি কথা বলতে পারছি না। হঠাৎ রুমটা আলোয় ভরে ওঠে। আমি চোখ মেলে দেখি আমার সামনে আপু, আব্বু, আম্মু দাঁড়িয়ে আছে। আমি সবাইকে দেখে চমকে যাই। আপু বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার ব্রো, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সবার মুখে আমার জন্মদিনের কথা শুনে আমি তো হা হয়ে গেছি। আমার তো মনেই ছিল না যে আজ আমার জন্মদিন। সন্ধ্যায় আপু পার্টি রাখে। পার্টিতে অনেকে এসেছে, রাফি, নিধি ও আমার আরও কয়েকজন বন্ধু বান্ধব। আপুর ফ্রেন্ড রীতি, নয়ন ও টিয়া মিস তো আমাদের দেখে অবাক। টিয়া মিস বলে, এত আমাদের স্টুডেন্ট সবুজ, আর ওরা ওরা তো নিধি ও রাফি। হ্যাঁ, আসলে সবুজ আমার কাজিন, আমার ফুফাতো ভাই। আর সবুজের ফ্রেন্ড হচ্ছে রাফি ও নিধি। ও আই সি। তুই এতদিন তাহলে আমাদের বলিসনি কেন যে সবুজ তোর কাজিন হয়? এখানে বলার মতো তো কিছু দেখছি না, তাই বলিনি। আচ্ছা এসব ছাড়, চল। সবাই মিলে কেকের সামনে দাঁড়িয়ে রাফি ছুরি হাতে নিয়ে সবুজকে দেয়। সবুজকে দিয়ে কেক কাটতে বলে। সবুজ কেক কেটে প্রথমে তার আপুকে খাওয়ায়, তারপর তার মা, বাবা ও বাকিদের। সবাই সবুজের হাতে অনেক গিফট উপহার দেয়। সানজির কিছু উপহার দিতে গেলে সবুজ সানজিকে বলে, আপু আজ আমার জন্মদিন, আজ যদি আমি তোমার কাছে কিছু চাই তাহলে তুমি কি আমায় দেবে? আমার কথা শুনে সবাই অবাক হয়, সাথে আপু। কিন্তু বেশি না ভেবে আপু জিজ্ঞেস করে, আচ্ছা কি চাই তোর বল, আজ তুই যা চাইবি তাই দেবো, কথা দিলাম। আপুর কথা শুনে খুশি হয়ে আপুকে বললাম, সত্যি তো? আজ আমি যা চাইবো তুমি তাই দেবে? আজ আমি এই সবার মাঝে তোকে কথা দিলাম, তুই যা চাইবি আমি তাই দেবো। বল তোর কি চাই? এবারে আমি আপুর কথা শুনে খুশি হয়ে আপুর হাত ধরে নিচে বসে পড়ে বলি, আই লাভ ইউ আপু, আমি তোমাকে চাই, তুমি কি আমার হবে? আমার কথাটা বলতে দেরি, আপুর হাতে 5টা আঙ্গুলের ছাপ পড়তে দেরি হয় না। সঙ্গে আব্বু আম্মু তো আছে, বাকি সবাই তো আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। রাফি ও নিধি তো হা হয়ে গেছে। আপু আমাকে বলে, তুই পাগল হয়ে গেছিস? কি বলছিস এসব? তোর মাথা গেছে? আমি তোর কে হই? তোর আপু তোর থেকে গুণে গুণে 5 বছরের বড়। তাছাড়া আমি তোর মামাতো বোন হই। আর তুই এমন একটা কথা কি করে বলতে পারলি? তোর একটু মুখে বাঁধলো না? এখন তোকে দেখে আমার ঘৃণা হচ্ছে। আর তুই জানিস আমি এই কাজিন রিলেটেড সম্পর্ক পছন্দ করি না। তার জন্যই আমি আব্বুর পছন্দের ছেলেকে বিয়ে করব না বলে তোদের বাসায় চলে এসেছিলাম। আর এখন তুই কি করলি? আমার এখন তোর সাথে কথা বলতেও না বাচ্ছে। ছি, তুই এত নীচ।
এখন তো আমার তোর সাথে কথা বলতেও ঘৃণা হচ্ছে। তোর তোর মনে আমাকে নিয়ে এসব ভাবনা এলো কি করে? তোর একটু খারাপ লাগেনি? এবার আমি আপুর কথা শুনে আপুকে বললাম, আপু, যখন কেউ কাকে ভালোবাসে না তখন ছোট বড় দেখে না, কে কাজিন কে কি সেসব দেখে না। ভালোবাসাটা একটা অনুভূতি, কখন কার মনে কোথায় কিভাবে ভালোবাসা জন্ম নেয় কে বলতে পারে না। তেমনি আমার ক্ষেত্রেও হয়েছে। আমিও কখনো ভাবিনি আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু হয়ে গেছে। আমি কি করব? আমি চাইলেও তোমাকে ভুলতে পারবো না। ভীষণ ভীষণ ভালোবাসি। তুমিও যখন ভালোবাসবে। আমার কথাটা শেষ হওয়ার আগেই একটা আঘাত আমার শরীরে লাগে। আমি ব্যথায় চিৎকার করে উঠি। পেছন ফিরে তাকিয়ে দেখি আব্বু বেল্ট হাতে দাঁড়িয়ে আছে। সবাই তো অবাক, আপুও অবাক হয় আব্বুর হাতে বেল্ট দেখে, কিন্তু কিছু বলে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আব্বু আমাকে একের পর এক আঘাত করে যাচ্ছে। সবাই চুপ করে দেখছে। আব্বু পাথরের মতো দাঁড়িয়ে আছে, তবুও কিছু বলছে না। আমার কাছে বেল্টের আঘাতের চেয়ে আপুর নীরবতা বেশি আঘাত করছে। খুব কষ্ট হচ্ছে। আমি আপুর থেকে নিরুপায় হয়ে তাকিয়ে আছি। ভেবেছি আপু অন্তত কিছু বলো, কিন্তু না, আপু কিছুই বলেনি। শুধু যাওয়ার আগে একটা কথাই বলেছিল, এটা তোর শাস্তি। তুই ভুল করেছিস, তার শাস্তি তোকে পেতেই হতো, যেটা ফুপা দিয়েছে। আর কোনো দিন যেন তোর চেহারা আমার সামনে না দেখি। আমি আজই বাসায় ফিরে যাব। এই বলে আপু আমাদের বাসা ছেড়ে চলে যায়। আমার সারা শরীর ব্যথায় টনটন করছে। রাত্রে না খেয়ে শুয়েছিলাম। আব্বু আম্মু জোর করেনি। সারা রাত না ঘুমিয়ে আপুর কথা ভেবে কাটিয়ে দিলাম। আমি তো আপুকে ভুলতে পারছি না, কি করব? মাথায় কিছুই আসে না। আমি হঠাৎ করে ওই মেয়েটাকে মেসেজ করলাম, নূর, আজ তোমাকে আমার খুব প্রয়োজন, একবার নক করবে, একটু রিপ্লাই দেবে। কিন্তু নূরের ফোন বন্ধ, নূরকে পেলাম না। তাই আকাশ পাতাল অনেক কিছু ভেবে শেষ রাতে ঘুমিয়ে দিশে পাড়ি দেই। পরের দিন শরীরের ব্যথার জন্য কলেজে যেতে পারিনি। রাফি অবশ্যই একবার এসেছিল, কিন্তু আমি দেখা করিনি। এক সপ্তাহ পর সানজি স্টাফ রুমে বসে আছে। এমন সময় বন্ধু বান্ধবীরা এসে সানজিকে বলে, দোস্ত, সবুজের কি খবর? খোঁজ নিয়েছিস একবার ছেলেটার? আমি কেন ওর খোঁজ নিতে যাব? কি বলছিস তুই? ছেলেটা তোকে ভালোবাসে, এতটা আঘাত সহ্য করলো, আর তুই একবার সেই ছেলেটার খবর নিবি না কেমন আছে? কেন নেব? আমি কি বলেছিলাম আমাকে ভালোবাসতে? ও তো জানতো আমি কাজিন রিলেটেড কোনো সম্পর্ক কখনোই মেনে নিই না। আর মানি না বলেই ওদের বাসায় এসে উঠেছিলাম। তারপরেও ও কি করে আমাকে ভালোবাসতে পারলো? ও ভুল করেছে, তার শাস্তিও পেয়েছে। আমাকে বলবি না ওর খবর নিতে। তোরা যদি ওর টপিক ছাড়া আমার সাথে কথা বলতে চাস তো বলতে পারিস, না হলে আমি গেলাম, আমার ক্লাস আছে। বলেই সানজি উঠে চলে যায়। নয়ন, রীতি ও টিয়া সানজির যাওয়ার পানে তাকিয়ে থাকে। টিয়া একটা হতাশার শ্বাস ছেড়ে মনে মনে বলে, এটা তুই ঠিক করিসনি সঞ্জি। যেদিন তুই তোর ভুলটা বুঝবি সেই দিন তোর ছেলেটার জন্য সব থেকে বেশি কষ্ট হবে, সব থেকে বেশি চোখের পানি ঝরবে তোর। সেদিন আসিস আমাদের কাছে, বোঝাবো যে তুই কি ভুলটা করছিস আজ। সানজি নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কেন জানি না তার কিছু ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে সে কিছু একটা ভুল করেছে, কিন্তু কেন এমন হচ্ছে সেটাই বুঝতে পারছে না। থেকে থেকে চোখে পানি আসছে, বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। কিছু না ভেবে সে সেই রং নাম্বারের ছেলেটাকে বলার জন্য ফোনটা হাতে নেয়। হাতে নিয়ে দেখে ইনবক্স মেসেজে ভর্তি। সানজি ইনবক্স চেক করে অবাক হয়, তাই সে রিপ্লাই করে, সরি এসকে, প্লিজ কিছু মনে করো না। আমি বলছিলাম একদিন অফলাইনে থাকবো, কিন্তু পরিস্থিতির চাপে বাধ্য হয়ে 1 সপ্তাহ হয়ে গেছে। আমার একবার চেক করা উচিত ছিল। সরি। আচ্ছা কি হয়েছে আমাকে বলো। সানজির মেসেজ দেখে ছেলেটার সঙ্গে সঙ্গে রিপ্লাই করে, জানো নূর, আমার আপুটা না খুব নিষ্ঠুর। ওর মনে কোনো দয়া মায়া নেই। যে মানুষটাকে আমি পাগলের মতো ভালোবাসি, যার জন্য আমি সমাজের কোনো পরোয়া করিনি, আসলে সেই মানুষটাই তো আমাকে কখনো বোঝেনি, আমাকে কখনো ভালোবাসেনি। আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম নূর। ও একটা পাথর। মেসেজগুলো পড়ে সানজি অবাক হয়। সে ভাবতে থাকে, এসকে কি সব বলছে? ওর প্রত্যেকটা কথার সাথে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর এত মিল কেন? এসকে একটা কথা বলবো? বলো। আচ্ছা, তোমার যদি প্রবলেম না থাকে তাহলে তুমি তোমার আপুর নামটা আমায় বলবে? আমার আপুর নাম সঞ্জিদা আক্তার সানজি। উনি আমার কলেজের প্রফেসর।
কথাটা শুনেই যেন সঞ্জির মাথায় আকাশ ভেঙে পড়ল। সে ভাবতেই পারেনি সে যাকে রং নাম্বারে এতদিন না দেখে ভালোবেসেছে সে আর কেউ না, তারই ভালোবাসার মানুষ, তার অদেখা না বলা প্রেম সবুজ। সঞ্জি আর কিছুই ভাবতে পারছিল না, মাথাটা ফেটে যাচ্ছে। দু হাতে মাথার চুল শক্ত করে ধরে নিজে নিজে বলতে লাগে, এটা তুই কি করেছিস সাথী? তুই যাকে ভালোবাসবি না বলে চলে এলি, যাকে কষ্ট পেতে দেখেও তুই নির্বিকার ছিলি, যে তোর জন্য এত মার খেলো, তুই না জেনে তাকেই এই মন দিয়ে বসেছিস। না, এটা হতে পারে না, এটা সমাজ কখনোই মানবে না, আর না তোর পরিবার। তুই নিজেও তো এই কাজের রিলেটেড সম্পর্ক মানিস না, তাহলে কি করে কি? না না না, আমি কখনোই ওকে ভালোবাসতে পারবো না। তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর ভালোবাসার যোগ্য নই। আমি দূরে চলে যাব, অনেক দূরে। তুই আমাকে ভুলে যাস। আমার মতো বেঈমানকে ভালোবেসে তুই কষ্ট পাস না, আমি তোকে কষ্ট দিতে পারবো না। এভাবেই আরও 1 সপ্তাহ কাটে। সঞ্জি সবুজকে ভুলতে চাইছে, তাই সে ফোনও বন্ধ করে দিয়েছে। সে কিছুতেই ওই ছেলের প্রেমে পড়তে পারে না, এসবই ভাবছে সঞ্জি, কিন্তু সেও নিজের মনকে শান্ত করতে পারছে না। সঞ্জি যখন নিজের মধ্যে ব্যস্ত তখন সেখানে টিয়া, রীতি ও নয়ন আসে। সঞ্জিকে এলোমেলো দেখে টিয়া সঞ্জির পাশে বসে, দু হাতের আঁচলে তার মুখ তুলে ধরতেই তিনজন দেখতে পায় সঞ্জির বিধ্বস্ত চেহারা। টিয়া ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, এই দোস্ত, কি হয়েছে তোর? তোকে এমন লাগছে কেন? সঞ্জি এতক্ষণ টিয়া, নয়ন ও রীতিকে খেয়াল করেনি। এবার টিয়ার প্রশ্ন শুনে সঞ্জি চোখ তুলে টিয়া ও বাকিদের দিকে তাকায় এবং টিয়াকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। সঞ্জিকে এমনভাবে কান্না করতে দেখে সবাই অবাক হয়। টিয়া চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, জান, কি হয়েছে তোর? তুই এইভাবে কান্না করছিস কেন? কেউ তোকে কিছু বলেছে? আমাকে বল, আমরা দেখছি। সঞ্জি টিয়ার প্রশ্ন শুনে কান্নারত অবস্থায় বলে, দোস্ত, আমি অনেক বড় ভুল করেছি রে। যে আমাকে পাগলের মতো ভালোবাসলো, আমি তার ভালোবাসাটা বুঝলামই না। তাকে কষ্ট পেতে দেখে ও নির্বিকার ছিলাম। আমি একটা প্রতিবাদও করিনি। নিজের চোখের সামনে মার খেতে দেখলাম। যার বাসায় 6 বছর ছিলাম, তাকে ভালোবেসে এলাম, অথচ বুঝতেই পারিনি যে মানুষটা আমাকে এতটা ভালোবেসেছিল, যার জন্য আমার চোখের দিকে থাকলেই সে সে কতগুলো আঘাত সহ্য করে নিল, তবু একবার বললো না। আর আমি নিষ্ঠুর মানবী সব কিছু নির্বিকার ভাবে দেখে গেলাম। আমার কোনো অধিকার নেই ওর ভালোবাসা পাওয়া, আমার কষ্ট পাওয়া উচিত। এসব তুই কি বলছিস? ছেলেটাকে তুই ভালোবাসিস মানে? তুই না এক্ষুনি বললি? তোরা জানিস ওকে? তোর ফুফাতো ভাই? ও শুধু আমার ফুফাতো ভাই নয়, ও সেই ছেলেটা যাকে রং নাম্বারে ডিস্টার্ব করতে চেয়েছিলাম, যার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম। ও সেই এসকে সবুজ খান। আমি বুঝতেই পারিনি যে যে ও সেই আমার সবুজ। সেদিন যখন ওর সঙ্গে মেসেজে কথা বলছিলাম, তখনই বুঝতে পারলাম না আমার সবুজ আমার ভালোবাসার মানুষ। আমি নিজের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছি রে। কি বলছিস? রং নাম্বারের ছেলেটাই তোর কাজিন সবুজ, আর তুই ওকে ভালোবেসে ফেলেছিস? হ্যাঁ ইয়ার, সবুজের রং নাম্বারের সেই ছেলেটা আর আমি না জেনে ওকেই ভালোবেসে ফেলেছি। এখন সবকিছু জানার পর আমার পাগল পাগল লাগছে। আমি কি করবো বুঝতে পারছি না। ও আমার জন্য এত কষ্ট পেল, আর আমি কিনা ওকে বোঝার চেষ্টাই করিনি। আমি ওর ভালোবাসা বুঝিনি টিয়া। তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস, তাহলে ছেলেটাকে আর কষ্ট দিস না। ও তোর জন্য অনেক কষ্ট পেয়েছে, এখনো পাচ্ছে। ওকে বাঁচিয়ে নে দোস্ত, ওকে বাঁচিয়ে নে। তুই ছাড়া ও মরে যাবে। এসব তুই কি বলছিস? ও মর যাবে মানে? মানে তুই কি জানিস? সবুজ এখন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এখন একমাত্র তুই পারিস ওকে ফিরিয়ে আনতে। হসপিটাল মানে কি হয়েছে ওর? আমাকে বল। ওই দিন আঙ্কেলের হাতে মার খাওয়ার পর সবুজ খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তারপর জ্বর বাঁধায় আঙ্কেল আন্টি এতটাই রেগেছিল যে ওকে দেখেনি, খাওয়া দাওয়া করেনি। এর ফলেও একটু একটু করে অসুস্থ হয়ে পড়ে এবং হসপিটালাইজড হয়ে যায়। টিয়ার কথা শুনে সঞ্জি কান্নায় ভেঙে পড়ে। সঞ্জি টিয়া ও বাকিদের বলে, দোস্ত প্লিজ তোরা আমাকে ওর কাছে নিয়ে চল। ওর কিছু হতে পারে না, ওকে ছাড়া আমি বাঁচবো না দোস্ত। আমি এখন ভীষণ ভালোবেসে ফেলেছি। সঞ্জির কান্না দেখে টিয়া ও নয়নরা তাকে হসপিটালে নিয়ে যায়।
হসপিটালে গিয়ে দেখে সবুজের মা বাবা দাঁড়িয়ে আছে। সঞ্জিকে দেখে সবুজের মা দৌড়ে এসে বলে, সানজি, তুই এসেছিস মা? তুই আমার ছেলেটাকে বাঁচা মা, না হলে আমার ছেলেটা মরে যাবে। মা হয়ে ছেলের মৃত্যু দেখতে পারবো না মামনি। আমরা ভুল করেছি। আমার ছেলেটা তোকে ভীষণ ভালোবাসে। ও তোকে ছাড়া বাঁচবে না। ওকে মেনে নে। তুই আমার ছেলের বউ হয়ে যা। আমরা কথা দিচ্ছি, তুই আমার মেয়ে হয়ে থাকবি। তুই কি আমার ছেলেটাকে ঘৃণা করিস মা? ওকে ঘৃণা করিস না। ও সত্যিই তোকে খুব ভালোবাসে। সঞ্জি কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ পিছন থেকে সঞ্জির বাবা ও সঞ্জিকে বোঝায়। সবার কথা শেষ হতেই সঞ্জি বলে ওঠে, ওর কিছু হবে না ফুপি, আমি ওর কিচ্ছু হতে দেবো না। আমি ও যে ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি বাঁচবো না। তাই আমার জন্য ওকে ফিরে আসতে হবে। ডক্টরের সঙ্গে কথা বলে সবুজের রুমে যাওয়ার পারমিশন নেই। ডক্টর পারমিশন দিতে সবুজের রুমে ধীরে পায়ে প্রবেশ করে। সঞ্জি রুমে ঢুকেই দেখে সবুজ শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক, হাতে ক্যানোলা লাগানো, স্লাইন চলছে, মনিটরের লাইন ওঠানামা করছে। সঞ্জি দৌড়ে গিয়ে সবুজের পাশে বসে সবুজের একটা হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, সবুজ, হ্যাঁ সবুজ, ওঠ না। এভাবে কেন শুয়ে আছিস? কথা বল না সবুজ। আমি ভালো নেই, তোর সঙ্গে কথা না বলে আমি থাকতে পারি না। তুই জানিস, তোর সাথে ঝগড়া না করলে, তোকে না বকা দিলে আমার ভালো লাগে না। ওঠ না সবুজ, একবার কথা বল, একবার আমার হাতটা ধর। আমি এবার তোকে কথা দিচ্ছি, তোকে ছেড়ে কোথাও যাব না। একবার কথা বল না সবুজ। কথাগুলো বলছে আর অঝরে কান্না করছে। এভাবে প্রায় আধা ঘন্টা পার হয়ে যায়। সঞ্জি কান্না করতে করতে সবুজের হাতের উপর মাথা রাখে। কিছুক্ষণ পর সঞ্জি অনুভব করে তার গালে কিছু স্পর্শ করছে। সঞ্জি মাথা তুলে তাকিয়ে দেখে সবুজ চোখ মেলে তার দিকেই তাকিয়ে আছে, আর তার জন্য একটা হাত সঞ্জির গালে। সঞ্জি সবুজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়ে প্রশ্ন করে কান্না জড়িত কণ্ঠে, ওইভাবে কি দেখছিস? আর তুই তোর শরীরের হাল কি করেছিস? কি চাস তুই? তোকে শাসন করি, মারি, বকা দিই, এগুলো ভালো লাগে তোর? হ্যাঁ, আমার তোমার শাসন ভালো লাগে, তোমাকে ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি। যতদিন বাঁচবো তোমাকে ভালোবেসে যাব। তাতে তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, কিন্তু আমি সারা জীবন তোমাকেই ভালোবাসবো। এবার আমার কথা শুনে আপু আমার দিকে রাগ তাকিয়ে আর বলতে থাকে, তুই যদি আমাকে এতটাই ভালোবাসিস, আমার জন্য সব করতে পারিস, তাহলে আমার জন্য নিজেকে কেন ঠিক রাখতে পারলি না? কেন শরীরটাকে অসুস্থ করে হাসপাতালে বেডে শুয়ে আছিস? আর যদি তোর কিছু হয়ে যেত, তখন কি হতো আমার? এই নাকি তুই আমাকে ভালোবাসিস, তাহলে আমার কথা ভেবে নিজেকে কেন সুস্থ রাখলি না? কেন নিজেকে এরকম করে একটা বিপদের মুখে ঠেলে দিলি তুই? আমার কিছু হলে তোমার কি? আমি মারলাম, আমার কিছু হলে তোমার কি? আমি মরলাম কি বাঁচলাম তাতে তোমার কিছু যায় আসে না, তাই না? তুমি তো কাজিন রিলেটেড কোনো সম্পর্কই পছন্দ করো না। হ্যাঁ, আমি কাজিন রিলেটেড সম্পর্ক পছন্দ করতাম না, কিন্তু তুই তো সবকিছু উলটপালট করে দিয়েছিস। আজকের পর থেকে আমি আমার এই কাজিনকে বেশি ভালোবাসি, আর বেশি বেশি ভালোবাসবো। আপুর কথা শুনে আমি অবাক হয়ে আমতা আমতা করে বলি, মানে? এবার আমার কথা শুনে আপু বলে, মানে হলো, আমি আমার এই পিচ্ছি কাজিনটাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ মিস্টার সবুজ, ওরফে পিচ্ছি ফুফাতো ভাই। আপুর কথায় হাঁ হয়ে বললাম, আপু? আমার কথা শুনে আপু ধমক দিয়ে বলে, আই বেয়াদব, তুই আমাকে আপু বলছিস কেন? আমি তোর আপু লাগি? আপুর ধমক খেয়ে আমতা আমতা করে বলি, না মানে তুমি তুমি তো আমার আপু, তাই। তাই কি? হ্যাঁ তাই কি? আজকের পর যদি দেখি তুই আমাকে আপু বলেছিস, তাহলে তোর যে কি হাল করবো তুই নিজেও জানিস না। বেয়াদব, নিজের হবু বউকে কেউ আপু বলে? আপুর কথা শুনে আমি অবাক হয়ে প্রশ্ন করি, হবু বউ মানে? হবু বউ মানে জানিস না? ও দাঁড়া, এর মানে কি তুই আমাকে বিয়ে করতে চাস না? আরে না না, কে বলেছে আমি বিয়ে করতে চাই না? আমি তো আমার সঞ্জুকে আমার নিজের করে পেতে চাই। আমি যে আমার সঞ্জু রানীকে খুব 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 ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। আমাকে এবার ছেড়ে যাবে না তো? কথা দাও। হুম, যাবো না। আমি আর কখনো তোকে ছেড়ে কোথাও যাবো না।
আমিও যে আমার পিচ্চি কাজিনটাকে খুব ভালোবাসি। আচ্ছা তুই রেস্ট নেই, আমি আব্বু আম্মু আর ফুপা ফুপিকে জানাই তাদের আদর ছেলে সুস্থ হয়ে উঠেছে। আপু, না মানে সাঞ্জু, আব্বা আম্মু তোমাকে আমার কেবিনে অ্যালাউ করলো? আব্বা আম্মু কিছু বলেনি তোমাকে? আমার হবু শাশুড়ি মা আমাকে আপনার কাছে পাঠালো, বুঝেছেন হবু জামাইজান? কি? এক প্রকার চিৎকার করে কথাটা বললাম। আমার চিৎকার শুনে আপু আমার মুখে হাত দিয়ে বলে, এই কি করছো, চিৎকার করছো কেন? পাগল হয়ে গেছো তুমি? তুমি অসুস্থ সেটা ভুলে যেও না, ঠিক আছে? ওকে মাই ডিয়ার হবু বউ, আমাদের ব্যাপারটা সবাই মেনে নেয়। তারপর আব্বা আম্মু ও মামা মামুনি বিয়ের দিন পাকা করে। আপু এখন আমাদের বাসায় থাকে। 1 সপ্তাহ পর বিয়ে, তাই আজকে ওরা বাসায় ফিরে যাবে। মনটা খারাপ, তাই ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এমন সময় অনুভব করি দুটো নরম হাত আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। আমি বুঝতে পারি এই মানুষটার স্পর্শ, তাই চুপ করে দাঁড়িয়ে আছি। এমন সময় মানুষটা বলে ওঠে, মিস ইউ জান, এই 1 সপ্তাহ তোমাকে ছেড়ে কি করে থাকবো? আমার তো এখন থেকেই দম বন্ধ হয়ে আসছে। আমারও তো বন্ধ হয়ে আসছে জান। বলে ওকে আমি ঘুরিয়ে এনে সামনে দাঁড় করাই। ওর চোখ ছলছল করছে, আমারও কষ্ট হচ্ছে। আমি ওকে নিজের মধ্যে মিশিয়ে নিই। ও আমাকে 2 হাত দিয়ে জাপটে ধরে বুকের মধ্যে মুখ গুঁজে দেয়। আমি আপুর মুখটা 2 হাতে আগলে তুলে ধরি। দেখলাম ওর গোলাপি রাঙা ঠোঁট তীর করে কাঁপছে। আমি আমার 2 হাতের আঁচলে ওর মুখটা নিয়ে ওর গোলাপি রঙা ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে পাগলের মতো কিস করতে লাগলাম। আমার পশে ও একটু কেঁপে ওঠে। পরবর্তীতেও যখন বুঝতে পারে কি হয়েছে, তখনও আমার সঙ্গে রেসপন্স করতে লাগে। এভাবে প্রায় 10 মিনিট থাকার পর আমি ওর ঠোঁট ছাড়তেই ও হাঁপাতে হাঁপাতে আমাকে বলে, এই এই তুমি কি আমাকে বিয়ের আগে মারতে চাইছো? দেখো এরকম করলে কিন্তু তোমার খবর আছে। আপুর কথা শুনে আমি বলি, সরি জান, আর হবে না। আসলে তুমি বাসায় আজ চলে যাচ্ছ, তাই ভাবলাম একটা গাঢ় করে কিস করি, যাতে বাসর রাত পর্যন্ত থাকে। আমার কথা শুনে আপু মেকি রাগ ও লজ্জা ভাব নিয়ে বলে, অসভ্য লোক, দূরে থাকো আমার থেকে, একদম কাছে আসবে না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি না কাছে। শোনো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো না, কি কথা? আসলে আজকে বিকেলে তো তোমরা চলে যাবে, তাই ভাবছিলাম তোমরা যাওয়ার আগে যদি একটা ছোট পার্টি করি। পার্টি? কাদের নিয়ে? আমার বন্ধু বান্ধবরা আসবে, তুমিও তোমার ফ্রেন্ডদেরকে ডেকে নাও। ঠিক বলেছো তো। আচ্ছা ঠিক আছে, আমি টিয়া, রীতি ও নয়নকে ডেকে নিচ্ছি, তুমিও তোমার বন্ধুদের ডেকে নিও। সানজি ও সবুজ তাদের ফ্রেন্ডদের ডেকে নেয়। 1 ঘন্টার মধ্যে সবাই এসে হাজির হয় সবুজদের বাসায়। সবাই মিলে এনজয় করছে, নাচ গান করছে। এমন সময় সবুজ বলে ওঠে, রাফি, তুই একটা গান ধর। এরকম একটা মজলিসে গান না শুনলে ভালো লাগে না। আমার কথা শুনে সবাই রাফিকে গান গাইতে বলে। সবাই উৎসাহ পেয়ে রাফি গিটারটা হাতে তুলে নিয়ে বলে, ওকে, তোমরা সবাই যখন গান গাওয়ার জন্য জেদ করছো, তখন তোমাদের সবাইকে আমি একটা গান শোনাতে চাই। তবে সেই গানটা আমার নিজের লেখা নয়, সেটা আমার এক ফ্রেন্ডের লেখা। আমি আমার ফ্রেন্ডকে এই গানটা ডেডিকেট করতে চাই। গানটা আমার ফ্রেন্ডের খুবই পছন্দের, আর আমারও খুব পছন্দ এই গানটা। বলেই রাফি গানটা ধরে। আমাদের প্রেমের পরোয়ানা জারি হয়ে গেছে অনেক আগে। ও প্রিয়ারে প্রিয়া, হয় না একটু কাছে। ও প্রিয়ারে প্রিয়া, একটা গল্প বলার আছে। আসে উদাসী সময় তোকে মনে পড়ে রোজ, ভাসে তোকে না পাওয়ার ভয়, মনের অবস্থাটা বোঝ। আমাদের পরোয়ানা জারি হয়ে গেছে অনেক আগে। ও প্রিয়ারে প্রিয়া, আয় না একটু কাছে। ও প্রিয়ারে প্রিয়া, একটা গল্প বলার আছে। রাফির মুখে গানটা শুনে সানজি ও তার ফ্রেন্ডরা স্তব্ধ হয়ে বসে থাকে। কারো মুখে কোনো ভাষা নেই। হঠাৎই সানজি বলে ওঠে, রাফি তুমি শিওর এই গানটা তোমার ফ্রেন্ডের লেখা? হ্যাঁ ভাবি, এটা আমার এক ফ্রেন্ডের লেখা। কিন্তু তুমি হঠাৎ জানতে চাইলে? আচ্ছা তাই ফ্রেন্ডটা কি অফলাইনে না অনলাইনে? অনলাইনে। কিন্তু ভাবি, তুমি এত কথা কেন জানতে চাইছো? এটা তো বুঝতে পারলাম না। তোমার ফ্রেন্ডের আইডি নাম নীলপরি? হ্যাঁ ভাবি, কিন্তু তুমি কি করে জানলে? কারণ কি ওই নীলপরি আইডিটা হচ্ছে আমাদের টিয়া, আমার ফ্রেন্ড। কথাটা শুনে তো সবাই যেন একটা ঝটকা খেলো। আর টিয়া তো তার গান শোনার পর থেকেই শকের মধ্যে আছে।
সে কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। আর এদিকে সঞ্জির মুখে এমন কথা শুনে এবার রাফিও শকড, সাথে সবুজ ও নিধি। এবার রাফি কাউকে কিছু বলতে না দিয়ে টিয়ার দিকে তাকিয়ে বলে, সবুজ ভাই আমার, তুই যদি কিছু মনে না করিস তাহলে সবাইকে নিয়ে একটু নিচে যাবি, আমার কিছু কথা আছে টিয়া মিসের সঙ্গে। রাফি মুখে এমন কথা শুনে সবুজ ও সানজি আর কথা না বাড়িয়ে সবাইকে নিয়ে নিচে চলে যায়। সবাই চলে যেতেই রাফি নিজের জায়গা থেকে উঠে আস্তে আস্তে টিয়ার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে বলে, মিস, আপনি ফেসবুকের সেই মেয়ে যার আইডি নেম নীলপুরি? তুমি নীল সমুদ্র? হ্যাঁ, আমি নীল সমুদ্র। এর মানে আমি একটা পিচির প্রেমে পড়েছি যে আমার স্টুডেন্ট। তো কি হয়েছে? আমি পিচ্ছি বলে কি প্রেম করা যাবে না? এখন আমি এত কিছু জানি না, আমার আপনাকে চাই। আমি আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমিও ভালোবাসি আমার পিচিটাকে। আই লাভ ইউ রাফি। আই লাভ ইউ টু মিস। এই একদম মিস্টিস বলবে না, আমি তোমার টিয়া হয়ে থাকতে চাই। ওকে, আমার সিনিয়র গার্লফ্রেন্ড। এক সপ্তাহ পর আজ সবুজ ও সানজির বিয়ে। কাজে এসে বিয়ে পড়িয়ে দেয়। বিয়ে শেষে আত্মীয় স্বজন সবাই চলে যায়, শুধু থেকে যায় রাফির বন্ধু ও সানজির বন্ধু বান্ধব। সবাই মিলে বাসর সাজায়। নিধি তার ভালোবাসার মানুষকে না পেয়ে আফসোস করে। সে আড়ালে থেকে বলে, ভালো থাকিস সবুজ, আর ম্যাম আপনিও ভালো থাকবেন। আমার ভালোবাসাটা হয়তো সবুজ বোঝেনি, কিন্তু আমি মন থেকে সবুজকে ভালোবেসেছিলাম। আমি তাকে আমার মনের কথা বলার আগেই সে আপনার হয়ে গেছে। তাই দূর থেকে না হয় আমি তাকে ভালোবেসে যাব। সব ভালোবাসার যে পূর্ণতা পেতে হবে তার তো কোনো মানে নেই। তাই আপনাদের সুখে আমি আমার সুখটা খুঁজে নেব। আপনারা সুখে থাকুন। এদিকে রীতি, নয়ন, রাফি, টিয়া আলাদা সময় কাটায়। অন্যদিকে বাসর ঘরে বসে আছে সানজি। একটু পর সবুজ সানজির পাশে বসে সানজির দু হাত নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে বলে, বহুজান, আমার লাইফে আসার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। আমি তোমাকে এতটা আপন করে পাবো কখনো ভাবিনি। তবে একটা কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিছুতেই উত্তর খুঁজে পাচ্ছি না। তুমি কি উত্তরটা দিতে পারবে? কি এমন কথা যে তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু তুমি উত্তর পাচ্ছ না? আমাকে বলো দেখি, আমি সমাধান করতে পারি কিনা। আমার কথা হচ্ছে, তুমি আমাকে এত সহজে কি করে মেনে নিলে? যেখানে তুমি কাজিন রিলেটেড সম্পর্ক পছন্দই করো না, সেখানে আমাকে ভালোবাসলে কি করে? আর এতটাই বা ভালোবাসলে কেন? নাইস কোশ্চেন। এর উত্তর আমার কাছে আছে। উত্তরটা শোনার জন্য রেডি তো? হ্যাঁ, তুমি বলো, তুমি হঠাৎ আমাকে এতটা ভালোবাসলে কি করে? এসকে, আমি তোমাকে ভালোবাসি। যেদিন থেকে তোমার সাথে কথা বলছিলাম, জানি না হয়তো সেদিন থেকেই তোমার প্রতি আমার একটা টান অনুভব হয়েছিল, কিন্তু তখন তো বুঝিনি। কিন্তু যখন সত্যিটা জানলাম, তখন থেকে তোমার প্রতি আমার ভালোবাসার টান অনুভব করলাম। বইয়ের মুখে এমন কথা শুনে আমি তো হতবাক। এর মানে তুমি নূর রং নাম্বারের গার্লফ্রেন্ড? জি জামাইজান, আমি তোমার রং নাম্বারের গার্লফ্রেন্ড, তোমার মামাতো বোন। এখানে একটা প্রশ্ন আছে যে তুমি কি করে বুঝলে যে আমি তোমার এসকে? তোমার মনে আছে সেদিনের কথা, যেদিন আমি তোমার উপরে রাগ করে তোমার বাসায় ছেড়ে চলে এসেছিলাম? তারপর তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। তুমি আমাকে মেসেঞ্জারে নক করেছিলে। সেদিন যখন তোমার সঙ্গে কথা হলো, তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার আপন নাম কি, মনে আছে? তুমি তোমার আপন নাম বলেছিলে। তখন আমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যায় এবং তখন আমি রিয়েলাইজ করি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ব্যাস, আর কি। তারপরের ঘটনা তো তোমার সামনেই। আমি যখন সব জেনেছিলাম, আমি দুটো নিয়ে পড়ে গিয়েছিলাম, কী করবো বুঝতে পারছিলাম না। তখনই টিয়া, রীতি ও নয়ন আমাকে হিম্মত দেয়। বাকিটা তো তোমার জানা। বুঝলাম। থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য। তাহলে চলো শুরু করি আমাদের বাসর রাত। বলে একটা হাসি দিয়ে সঞ্জিকে আমার কাছে টেনে নিয়ে বুকের মধ্যে নিয়ে রোমান্সের নামে অত্যাচার শুরু করি। আমাদের এই খুনসুটির মধ্য দিয়ে শুরু হোক আমাদের নতুন পথ চলা। আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।